আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। স্কুল অফ এক্সেলেন্সের সাথে তোমাদের দীর্ঘদিনের ভর্তি যুদ্ধ আহ, পথযাত্রা ছিল তোমাদের। সেটা এখন প্রায় শেষের দিকে। তোমরা জানো স্কুল অফ এক্সেলেন্স তোমাদের জন্য অনেকগুলো ফিচার নিয়ে এসেছিল, যেগুলো সবগুলোই তোমাদের জন্য তারা প্রতিজ্ঞাবদ্ধ যেগুলো ছিল সেগুলো প্রতিশ্রুতি অনুসারে তারা প্রদান করেছে। তেমনি একটি ফিচার ছিল যে তোমাদের সাবজেক্ট ফাইনাল হওয়া, পেপার ফাইনাল হওয়া। তো পেপার ফাইনাল যেই বাংলা সেকেন্ড পেপারের উপর যে তোমাদের 100টি এমসিকিউ এর যে পরীক্ষাটি হয়েছিল, সেই পরীক্ষাটি সলভ ভিডিও নিয়ে আজকে তোমাদের সাথে আছে আমি আব্দুল্লাহ মাহফুজ। পড়াশোনা করছি বাংলা বিভাগে, ঢাকা বিশ্ববিদ্যালয়। তোমাদের সাথে গুরুত্বপূর্ণ 100টি এমসিকিউ আমি এখন সমাধান করব। তোমরা যারা ফেসবুকে আমাদের সাথে যুক্ত আছো, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, এই বিষয়ে যদি আমাকে জাস্ট একটু নিশ্চয়তা দিতে, আমি তাহলে ক্লাস শুরু করে দিতে পারতাম। তোমরা যারা ফেসবুকে আছো, আমাকে কি ঠিকঠাক শুনতে পাচ্ছ? আচ্ছা আচ্ছা। ইয়াসিন শেখ লিখেছে আসসালামু আলাইকুম। ঠিক আছে। আমাকে কি শুনতে পাচ্ছ কিনা, শুনতে পারছো কিনা এই বিষয়ে একটু জানাবে আমাকে। ওকে। জাদিদা ইসলাম রাবাব লিখেছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম জাদিদা ইসলাম রাবাব। আচ্ছা ঠিক আছে, অনেকে সালাম দিচ্ছ, তোমাদের সবাইকে ওয়ালাইকুম আসসালাম। তাহলে যেহেতু শুনতে পাচ্ছ, আমরা তাহলে আমাদের মূল ক্লাস শুরু করে দিই। আমরা সর্বপ্রথম যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি যে গতানুগতিক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি। আমরা যদি এখানে সন্ধির নিয়মটা একটু দেখি, এই জায়গাটায় স্বরসন্ধির একটি নিয়ম আমরা জানি যে শব্দের মাঝে যদি আকার থাকে, শব্দের মাঝে যদি আকার থাকে, সেই জায়গাটায় ভেঙে আমরা স্বর অ কিংবা স্বর আ নিয়ে আসবো অর্থ অনুসারে। তাহলে এখানে আমরা আকার পাচ্ছি ত এর সাথে, এই জায়গাটায় ভাঙলে আমরা কি পাচ্ছি? গত যুক্ত এতটুকু। এখন তোমরা বলো, আনুগতিক কি কোনো শুদ্ধ রয়েছে? আনুগতিক বলতে কিন্তু কোনো শুদ্ধ শব্দ নেই, রয়েছে অনুগতিক। অর্থাৎ সঠিক উত্তর হলো গতযুক্ত অনুগতিক। এটার এই সন্ধি বিচ্ছেদ, সন্ধি নিষ্পন্ন হইলে হবে গতানুগতিক। আমরা এই নিয়মে আরেকটি যদি সন্ধি দেখে নেই, নরাধম। এই নরাধম শব্দটিতে আমরা রয়ের সাথে আকার দেখতে পাচ্ছি। আকারটি যদি আমরা ভাঙি তাহলে পাবো কি? নর যুক্ত কি পাবো? অধম। এইভাবেই মূলত স্বরসন্ধির একটি নিয়মে গতানুগতিক শব্দটি হয়েছে। আচ্ছা, অনেকে উত্তর করছো, তোমাদেরকে ধন্যবাদ। উত্তর করার পাশাপাশি অবশ্যই নিয়মটা আরেকটা আমরা রিহার্সেল করে নেব, একটু রিভাইজ দিলে, যেহেতু আর কিছুদিন পরেই পরীক্ষা, তাই না? তখন যেন এই নিয়মে প্রশ্ন আসলে আমরা যেন সহজে উত্তর করতে পারি। দ্বিতীয় প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, আরবি কলম শব্দটি কলমস শব্দ থেকে এসেছে। কলমস কোন ভাষার শব্দ? কলমাস একটি গ্রিক ভাষার শব্দ। এটি কিন্তু বিসিএস এ আসছিল, সম্ভবত 45 বিসিএস এই প্রশ্নটি কিন্তু হুবহু আসছিল। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আরবি কলম শব্দটি কলমস শব্দ থেকে এসেছে। কলমস কোন ভাষার শব্দ? গ্রিক শব্দ। আমরা আরো যদি একটা গ্রিক শব্দ জেনে নেই, আমরা জানি যে দাম একটি গ্রিক শব্দ। গুরুত্বপূর্ণ, তাই না? এই দামটিও পরীক্ষায় প্রায় আমরা আসতে দেখি। ঠিক আছে, আমরা এরপরে যদি যাই, শব্দের উৎস থেকে তোমরা জানো পরীক্ষায় প্রায় প্রশ্ন আসে, খুবই গুরুত্বপূর্ণ। শব্দ থেকে, বিশেষ করে শব্দের অর্থ এবং শব্দের উৎস, বেশি আসে শব্দের উৎস। এই জায়গা থেকে পরীক্ষা আমরা প্রশ্ন দেখতে পারি। হরতাল কোন ভাষা থেকে আগত শব্দ? হরতাল একটি গুজরাটি শব্দ। আমরা আরেকটি গুজরাটি শব্দ যদি একটু শিখে নেই, জয়ন্তী। এটি কিন্তু আরেকটি গুজরাটি শব্দ। আচ্ছা, পর্তুগিজ অসংখ্য শব্দ আমরা জানি, যেমন আছে আমলকি, আছে পেয়ারা, তাই না? আছে আলকাতরা। হিন্দি শব্দ আমরা অনেকগুলোই জানি, যেমন আছে ঠান্ডা, তারপরে রয়েছে ঝান্ডা। এগুলো কিন্তু এক একটি হিন্দি শব্দ। আচ্ছা, ফরাসি শব্দ নিশ্চয়ই তোমরা অনেকগুলোই জানো। ফেসবুকে আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে, অনেকে কমেন্ট করছে, আমরা দেখতে পাচ্ছি জান্নাতুল ফেরদাউস যুক্ত হয়েছে, রবিউল ইসলাম যুক্ত হয়েছে। ঠিক আছে, আমরা চতুর্থ প্রশ্ন দেখতে পাচ্ছি, উপাচার্য শব্দটি কোন সমাস সাধিত? সমাস থেকে প্রশ্ন আসতে দেখা যায় এবং রেগুলারই আসে। একটা বিষয় মনে রাখবা, তোমরা যারা এইচএসসি তে যে টপিক গুলো থেকে তোমরা পরীক্ষায় অংশ নিয়েছিলে, এইচএসসি তে যে টপিকগুলো থেকে পরীক্ষা দিয়েছিলে, যেমন ব্যাকরণে আমরা দেখতে পেরেছি যে উচ্চারণ রয়েছে, আমরা দেখতে পেরেছি সমাস রয়েছে, উপসর্গ রয়েছে, শুদ্ধিকরণ রয়েছে। এই টপিকগুলো থেকে প্রতি বছরই আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অসংখ্য প্রশ্ন আসতে দেখি। আচ্ছা, উপাচার্য শব্দটি একটি উপসর্গ সাধিত শব্দ, তাই না? উপ, এই উপসর্গটি দিয়ে উপাচার্য শব্দটি গঠিত হয়েছে। আর আমরা জানি, যখন কোনো সমাসবদ্ধ শব্দে বা সমাস শব্দে উপ বা
উপসর্গ থাকে সেটি অব্যয়ীভাব সমাস হয়, এটা আমরা জানি, তাই না? বেসিক ভাবে আমরা জানি। এবং অব্যয়ীভাব সমাসে আমরা জানি পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়, এটা সবসময় মাথায় রাখবা। অব্যয়ীভাব সমাসে পূর্ব পদের অর্থ প্রাধান্য পায়। উপাচার্যের ব্যাস বাক্য যদি আমরা নির্ণয় করি, আচার্যের সমীপে, আচার্যের সমীপে, সমীপে, ঠিক আছে, অব্যয়ীভাব সমাস। এরপরে যদি আমরা যাই, ঠিক আছে, আমরা যদি এরপরে যাই, নিচের কোনটি তৎসম শব্দ? তৎসম শব্দ এখানে হলো গোধূলি। গোধূলি একটি তৎসম শব্দ। হিসাব একটি আরবি শব্দ। আমরা এখানে দেখতে পাচ্ছি শৌখিন একটি আরবি শব্দ। আমরা দেখতে পাচ্ছি পছন্দ একটি ফার্সি শব্দ। গুরুত্বপূর্ণ, এগুলো পরীক্ষায় আসতে পারবে। তোমাদেরকে আমরা বারবার একটি কথা বলে থাকি যে যখন আমরা প্রশ্ন সমাধান করব, আমরা অপশনগুলো সহ বিশ্লেষণ করব। অপশনগুলো সহ বিশ্লেষণ করলে যে বিষয়টি হবে, পরবর্তী বছর অপশন থেকে যদি প্রশ্ন করে থাকে সেটি আমরা উত্তর করতে পারবো খুব সহজেই, বা আমাদের কাছে প্রশ্নটি খুব জানাশোনা হবে এবং চেনা জানা থাকবে। ঠিক আছে, ঠিক আছে। নাজিফা তাসনিম মিম, অনেকজন বন্ধুকে মেনশন করেছো, অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, ফেসবুকে আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ 6 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, ব্যাকরণের আলোচ্য বিষয় নয় কোনটি? আমরা জানি ব্যাকরণের 4টি আলোচ্য বিষয় রয়েছে, সেগুলো কি কি আমরা যদি একটু লিখে নিই। ধ্বনিতত্ত্ব, ধ্বনিতত্ত্ব আমরা পাবো। তারপরে আছে শব্দতত্ত্ব, আমরা পাবো বাক্যতত্ত্ব, আমরা পাবো অর্থতত্ত্ব, অর্থতত্ত্ব। এই জায়গাটায় শব্দতত্ত্বের আরেকটি নাম রয়েছে যেটিকে আমরা রূপতত্ত্ব বলে থাকি, রূপতত্ত্ব, তাই না? আচ্ছা, বাক্যতত্ত্বের আরেকটি নাম রয়েছে যেটাকে আমরা পদক্রম বলে থাকি। তাহলে বলেছে ব্যাকরণের আলোচ্য বিষয় নয় কোনটি? বর্ণতত্ত্ব ব্যাকরণের কোনো আলোচ্য বিষয় নয়। বর্ণকে ধ্বনিতত্ত্বে আলোচনা করা হয়। ঠিক আছে, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে তোমরা জানো যে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি, রূপতত্ত্ব বা শব্দতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি, মাঝে মাঝে এইখান থেকে প্রশ্ন আমরা দেখতে পারি। একবার জাস্ট চোখ বুলালেই হবে। আসমান কোন ভাষা থেকে আগত শব্দ? আমরা জানি আসমান একটি ফার্সি শব্দ। বিশেষ করে ফার্সি, আরবি আর বিদেশি যে দু একটি শব্দ রয়েছে, পর্তুগিজ কিংবা স্প্যানিশ, এই শব্দগুলো পরীক্ষায় প্রায়ই আসতে দেখা যায়। শব্দের উৎসগুলো যারা একটু কঠিন হয়, আরেকবার একটু রিভাইজ দেওয়ার চেষ্টা করো। বিগত বছর প্রশ্নগুলো ব্যাখ্যা সহ একটু দেখে যাওয়ার চেষ্টা করো, শেষ সময় ইনশাল্লাহ কমন পড়বে। গান শব্দটি একটি হিন্দি শব্দ। গান একটি হিন্দি শব্দ। হিন্দি শব্দগুলো থেকেও পরীক্ষা আমরা অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি। এবং তোমরা জানো আজকে 1 ডিসেম্বর, তাই না? 1 ডিসেম্বর, তোমরা অনেকেই, তোমাদের প্রিয় গান আছে ডিসেম্বরের শহরে। সেই 1 ডিসেম্বর, 2রা ডিসেম্বর, 3রা, 4ঠা ডিসেম্বর, এই যে 4টি যে সংখ্যাবাচক শব্দ, তারিখবাচক, প্রথম 4টি তারিখবাচক শব্দ কিন্তু হিন্দি ভাষা থেকে আগত, এটা একটু মাথায় রাখতে হবে। এরপরে আমরা যাই, চানাচুর শব্দটি কোন ভাষা থেকে এসেছে? চানাচুর শব্দটিও হিন্দি ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে। বাংলা ভাষা যেন অনেকগুলো ভাষার সংমিশ্রণে এটি সমৃদ্ধি লাভ করেছে, সেই জন্য বাংলায় অসংখ্য বিদেশি শব্দ আমরা দেখতে পাই। সেখানে আমরা বিভিন্ন ভাষা শব্দ দেখতে পাই, যেগুলো থেকে বিশেষ করে ফার্সি সবচেয়ে বেশি পরীক্ষায় আসে, আরবি অনেক আসে পরীক্ষায়। এগুলো আমাদেরকে মনোযোগ দিয়ে দেখতে হবে এবং অবশ্যই মাথায় রাখতে হবে। কোনটি শুদ্ধ বানান? বানান খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক এবং যথেষ্ট জটিল টপিক, মাথায় যেন থাকে না, তাই না? বারবার প্র্যাকটিস করতে হবে, বারবার লিখতে হবে, ইনশাল্লাহ কমন পড়ার সম্ভাবনা অনেক বেশি। বিগত বছর প্রশ্ন থেকে অনেক বেশি কমন পড়ে। ব্যতীত, এই ব্যতীত বানানটি শুদ্ধ, বাকি বানানগুলো অশুদ্ধ রূপে দেয়া আছে। দ্বিস্বর ধ্বনির লেখ্য রূপ পাওয়া যায় কয়টি? দ্বিস্বর ধ্বনি কি, এটি প্রথমে আমাদেরকে একটু জানতে হবে। তোমরা জানো যে দুইটা ধ্বনির সম্মিলিত ভাবে যখন একটি ধ্বনি উচ্চারিত হয় সেটিকে আমরা দ্বিস্বর ধ্বনি বলি। যেমন আমি যদি বলি যে আমি লাউ, শীতের খুবই মজাদার একটা সবজি, তাই না? আমি লাউ দিয়ে ভাত খেয়েছি। এই যে লাউ এর সাথে একটি ধ্বনি উচ্চারিত হচ্ছে, সেটি কি? আও। এই ধ্বনিটা উচ্চারণ হচ্ছে না? এই যে আও ধ্বনিটা উচ্চারিত হচ্ছে, এইখানে কিন্তু স্বর আ এবং আমরা যদি দেখি যে রস উ,
এই দুইটা ধ্বনির সংমিশ্রণ রূপে একটি ধ্বনি উচ্চারণ হচ্ছে, সেই ধ্বনিটাকে আমরা বলতে পারছি আও। সেই ধ্বনিটাকে আমরা কি বলতে পারছি? আও। এই যে আও ধ্বনিটা উচ্চারিত হইল, এইটারই কিন্তু দ্বিস্বর ধ্বনি বলা হয়। কি বলা হয়? দ্বিস্বর ধ্বনি। এখন এইরকম দ্বিস্বর ধ্বনি রয়েছে 25টি। কয়টি? 25টি। এই 25টি দ্বিস্বর ধ্বনি থেকে দুইটা ধ্বনিকে প্রতীক রূপে প্রকাশ করা যায়। কি রূপে প্রকাশ করা যায়? প্রতীক রূপে বা লেখা যায়। কোন দুইটা? একটা হইল ওই, আরেকটা কি? ও। এই ওই এবং ওকে প্রতীক রূপে লেখা যায়। যেমন ওইকে ভাঙলে আমরা কি পাবো? রস ও। আরেকটা কি পেতে পারি? রসই, কিংবা ও রসই, এইভাবে আমরা লিখে থাকি। আশা করি তোমরা বুঝতে পারছো। এই যে লেখ্যরূপ, এটাকেই বলা হচ্ছে দ্বিস্বর ধ্বনির লেখ্যরূপ। কয়টি? দুইটা। এটা কি বুঝতে পেরেছো তোমরা? একটু আমাকে জানাবে ক্লিয়ারলি। ওকে ফাইন, আমরা তাহলে পরের প্রশ্নে চলে যাচ্ছি। উচ্চ সংবৃত স্বরধ্বনি কয়টি? সংবৃত স্বরধ্বনি, বিবৃত স্বরধ্বনি, একটি ছক রয়েছে। তোমরা জানো স্বরধ্বনির ছক, যেটাকে বলা হয় যে জায়গা থেকে প্রতি বছরই প্রশ্ন বিভিন্ন ভার্সিটিতে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময় আসতে দেখা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় এই জায়গা থেকে প্রশ্ন আমরা দেখতে পারি। তোমরা যদি একটু খেয়াল করে দেখো, উচ্চ সংবৃত আমরা জানি উচ্চ, তারপরে রয়েছে উচ্চ মধ্য, তারপরে রয়েছে নিম্ন মধ্য, তারপরে রয়েছে কি একদম নিম্ন, তাই না? এইভাবে স্বরধ্বনির একটা ছক রয়েছে। এই উচ্চ, এই জায়গাটায় আমরা পাবো রসই পাবো, আমরা পাবো এ, এখানে পাবো এ, আর এই নিম্নের এই জায়গাটায় রয়েছে কি আ। এগুলোকে বলা হয় সম্মুখ স্বরধ্বনি। রসই এ, এ, আ। কেন্দ্রীয়। আচ্ছা, এরপরে এই জায়গাটায় যেগুলো পশ্চাৎ বলা হয়, রসও আছে, ও আছে, অ আছে, এগুলোকে বলা হয় পশ্চাৎ। ঠিক তেমনি ভাবে এই জায়গাটায় তোমরা জাস্ট একটু রিমাইন্ড করো, এগুলো সবাই পারো, ছকটা জাস্ট একটু রিমাইন্ড করো। তাহলে উচ্চ আমরা কয়টা পাচ্ছি? একটা রসই আর একটা কি পাচ্ছি? রসও। উচ্চ মধ্য কয়টা? দুইটা। নিম্ন মধ্য কয়টা? দুইটা। একদম নিম্ন কয়টা? একটা। এগুলো জাস্ট একটু ছক অনুসারে বিভিন্নভাবে ঘুরিয়ে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন। পশ্চাৎ দন্তমূলীয় ব্যঞ্জন কোনটি? তোমরা সবাই নিশ্চয়ই একটা বর্ণ ছোটবেলায় শিখেছো, যেটাকে তোমরা সবাই বলে থাকো পেট কাটা মদিনা স, তাই না? এইটাকে পেট কাটা মদিনা স কে কে বলছো বলো তো? ছোট থাকতে এই শব্দটাকে পেট কাটা মদিনাস্য বলে জেনেছো কে কে? পেট কাটা মদিনাস্য। অনেকে বলতেছো আমরা 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 শিখেছি বা আমরা বলেছি। হ্যাঁ, এটাকে আমরা অনেকেই পেট কাটা মদিনাস্য হিসেবে জেনেছি। এই পেট কাটা মদিনাস্যকে আমরা জানি এটি একটি মূর্ধা বর্ণ, তাই না? আর এটার আসল উচ্চারণ কি? মূর্ধন্য স, তাই না? আবার এই যে এই নটা, এটাকে কি বলা হয়? মূর্ধন্য ন। এই যে মূর্ধন্য ন, মূর্ধন্য স, এরকম কিন্তু বর্গীয় মূর্ধা বর্ণ রয়েছে। সেগুলো কি? ট, ঠ, ড, ঢ, তারপরে মূর্ধন্য ন। এই পাঁচটি বর্গীয় মূর্ধন্য ন। এর বাহিরে আমরা পাই ড বিন্দু র, ঢ বিন্দু র, তারপরে আমরা পাই মূর্ধন্য স, এবং আমরা আরেকটা বর্ণ পাই, সেটাকে বলা হয় র। এই রটাকেও কিন্তু মূর্ধবর্ণ বলা হয়, এবং একই সাথে এই মূর্ধবর্ণগুলোর আরেক নাম হইল পশ্চাৎ দন্তমূলীয় ব্যঞ্জন। কি? পশ্চাৎ দন্তমূলীয় ব্যঞ্জন। সেজন্য আমরা সঠিক উত্তর ধরে নিব কোনটাকে? র কে। আর এই যে ল, দন্ত স, এগুলো দন্তমূলীয়, আর এই রটা হইল পশ্চাৎ দন্তমূলীয়, অর্থাৎ দন্তের যে জায়গাটা হচ্ছে, তো এটার একটু পেছন দিক থেকে উচ্চারণ হয়। চটাকে আমরা জানি তালব্য, তাই না? ওকে, ঠিক আছে। এরপরের প্রশ্ন আমরা চলে যাই, সঠিক বানান নয় কোনটি? খুবই গুরুত্বপূর্ণ, এবং তোমরা অনেকে ভুল করো। আমরা ছোটবেলা থেকেই বিপজ্জনক বানানটা এইভাবেই দেখে অনেকবারই বিপদে পড়েছি এবং বিপদ নিয়েই বেঁচে আছে। বিপজ্জনক বানানটা কিন্তু এরকম নয়, বিপজ্জনক বানানটা কিন্তু এরকম হবে, বিপজ্জনক। এবং নিরবচ্ছিন্ন বানানটা কিন্তু নিরবিচ্ছিন্ন নয়, নিরবচ্ছিন্ন হবে। সবচ্ছেদ, সবচ্ছেদ মানে শরীর, সব মানে দেহ, এটাকে ছেদ করা, সবচ্ছেদ। আর ভুল বানান কোনটা? যেহেতু বলেছে সঠিক বানান নয় কোনটি, ভুল বানান হইল বিপজ্জনক বানানটি ভুল দেয়া আছে। এগুলো একটু খেয়াল করতে হবে। আচ্ছা, এরপরে আমরা যাই, কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দ? এর আগে আমরা একটু জেনে নেই
কম্পিত ব্যঞ্জন কি তোমরা নিশ্চয় সবাই জানো। তোমাদের কাছে প্রশ্ন, বলো তো বাংলা বর্ণমালায় কম্পন ব্যঞ্জন বা কম্পিত ব্যঞ্জন কয়টা এবং সে কে? দেখি তো তোমরা পারো কিনা। বাংলা বর্ণমালায় কম্পিত ব্যঞ্জন কয়টা বা কম্পন বর্ণ বলা হয় কাকে? বলো। ওকে, অনেকে কমেন্ট করছো, অনেকে বলছো হ্যাঁ দারুণ। ঠিক আছে, ঠিক আছে। দেখো, যেটা হ্যাঁ দারুণ, অনেকে উত্তর দিতে পারছো। দেখো, আমরা জানি বাংলা বর্ণমালায় কম্পন ব্যঞ্জন বা কম্পন বর্ণ বলা হয় ব বিন্দু রকে। কাকে বলা হয়? ব বিন্দু র। এই ব বিন্দু র যখন আমরা উচ্চারণ করি, তোমরা ক্লাসে যারা আছো একটু উচ্চারণ করার ট্রাই করো। দেখো, এটা যখন আমরা উচ্চারণ করব তখন কিন্তু আমাদের জিহ্বায় বা মুখ গহ্বরে একটা কম্পন সৃষ্টি হয়। র র র। দেখো তো কাঁপছে কিনা? কাঁপছে, তাই না? র উচ্চারণ করার সময় কাঁপছে। তোমাদের বাসায় যাদের ছোট ভাই বোন বা ভাগ্নে বা ভাগ্নি কিংবা ভাইস্তে কিংবা ভাস্তি আছে, ওদেরকে বলবা র উচ্চারণ করতে, একদম ছোট যারা, ওরা দেখবা বলবে ল। কারণ কি? ওদের জিহ্বা যে পেশিটা রয়েছে, মানুষের শরীরের সবচেয়ে শক্তিশালী পেশি, এই যে ল, এইটা উচ্চারণ করতে ওদের সহজ হয়। ওদের ওই জিহ্বার পেশিটা অতটা মজবুত না হওয়ার কারণে ওরা র উচ্চারণ করতে পারে না। কারণ র উচ্চারণ করার জন্য জিহ্বাতে একটা কম্পন সৃষ্টি হইতে হয়, একটা শক্তি প্রয়োগ হয়, যেটা করার মতো ওদের শক্তি তখনও হয় না। সেজন্য ওরা র বলতে যে ল বলে, কারণ ল বলতে গেলে জিহ্বাটা কম্পন হয় না। তাহলে কম্পিত ব্যঞ্জন আমরা জানি র। এখন তুমি এই জায়গাটায় দেখো, কম্পিত ব্যঞ্জনের উপস্থিতি আছে কোন শব্দে? চানাচুর, তাই না? এই জায়গাটা ছোটবেলায় তোমরা দেখতে আছি, ওই যে বাসার পাশ দিয়ে যাইতো একজন, চানাচুর ভর্তা বা এগুলো বিক্রি করার জন্য চানাচুর বলে জোরে ডাক দিত মাইকে, তাই না? সেই চানাচুর যে শব্দটা, এটা উচ্চারণ করার সময় দেখো তুমি রতে একটু কম্পন হচ্ছে জিহ্বাতে। বাকিগুলো এই ড বিন্দু র, এটা একটা তারণজাত ধ্বনি, এটা উচ্চারণ করার সময় জিহ্বা একটা তাড়িত হয়, তারণ সৃষ্টি হয়। যেমন বড়, এখানে কিন্তু বড় হয় না, বড়। ঠিক আছে, তারপর গার্হ, এটা আর হঠাৎ তো কোনো রই নেই। ঠিক আছে, 16 নম্বর প্রশ্ন আমরা যাই। নিচের কোনটি দ্বন্দ্ব সমাস নয়? দ্বন্দ্ব সমাস কোনটা? যে সমাসে দুইটা পদের অর্থই প্রাধান্য পায়। হাতে পায়ে অলুক দ্বন্দ্ব, বাবা মা একটি দ্বন্দ্ব সমাস, রাজভয় লোকভয় আরেকটি দ্বন্দ্ব সমাস। কিন্তু মানব ধর্ম মাঝে হাইফেন থাকলেও এটি কিন্তু দ্বন্দ্ব সমাস নয়। আমরা অনেকে জানি হাইফেন থাকলেই কেবল দ্বন্দ্ব সমাস হয় না, হাইফেন থাকলে দ্বন্দ্ব সমাস হবে না। মানব ধর্ম এটি কিন্তু একটি ষষ্ঠী তৎপুরুষ সমাস বলা যায়। ষষ্ঠী তৎপুরুষ সমাস, মানবের ধর্ম। ঠিক আছে, তারপরে আমরা যাই, রঞ্জন শব্দের যুক্ত বর্ণের সঠিক রূপ কোনটি? এই জায়গায় ইয় এবং জ, ইয় এবং জ এই দুটি বর্ণের যুক্ত ব্যঞ্জন হয়েছে। ব্যঞ্জন বর্ণ রয়েছে দুই ধরনের, একটা হলো স্বচ্ছ যুক্ত বর্ণ রয়েছে দুই ধরনের, একটা হলো স্বচ্ছ যুক্ত বর্ণ, আর একটাকে আমরা অস্বচ্ছ যুক্ত বর্ণ বলে থাকি। যে যুক্ত বর্ণগুলো দেখলেই বোঝা যায়, যেমন ধরো আমি যদি লিখি, ধরে লিখলাম যে কাল্লা, তাই না? আমাদের ছোট ভাই বোনদের যদি এক কথা দুইবার জিজ্ঞেস করি, রেগে যেয়ে বলে কি কাল্লা, রেগে বলে না? এই যে কাল্লা শব্দটা, দুইটা ল একসাথে যুক্ত হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে এখানে দুইটাই ল। কিন্তু আমি যদি বলি উষ্ণ, আমি বললাম উষ্ণ, এইখানে কি যুক্ত হয়েছে দেখে কিন্তু বোঝা যাচ্ছে না। এটা স্বচ্ছ যুক্ত বর্ণ, এটা অস্বচ্ছ যুক্ত বর্ণ। যুক্ত বর্ণ থেকে পরীক্ষা প্রশ্ন প্রায়ই আসতে দেখা যায়, বিশেষ করে আমরা যখন রয়ের সাথে দীর্ঘকার যুক্ত করি তখন সেটা কিন্তু এরকম হয়ে যায়, রয়ের সাথে রসৌকার যুক্ত করলে এরকম হয়ে যায়। এই বানানগুলো একটু দেখতে হবে, দু একটা কঠিন আছে, একটু জটিল লাগে, কনফিউশন সৃষ্টি হয়, সেগুলো একটু দেখে নিতে হবে। ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। তারপর আমরা যাই 18, কোনটি ভিন্ন, গুরুত্বপূর্ণ এবং একই সাথে ক্রিটিক্যাল, ধ্বনি পরিবর্তন থেকে প্রশ্ন আমরা প্রায় আসতে দেখি। একটা বিষয় দেখো, মধ্য স্বরাগম মানে কি? স্বরের আগমন ঘটানো। এই মধ্য স্বরাগমের আরো দুইটা নাম রয়েছে, মধ্য স্বরাগমকে আরো দুই নামে ডাকা হয়। একটা হলো বিপ্রকর্ষ, বিপ্রকর্ষ, আরেকটার নাম হলো স্বরভুক্তি, আরেকটার নাম কি? স্বরভুক্তি। তাহলে এই যে তিনটা জিনিস একই হয়ে গেল না? প্রশ্ন চেয়েছে কোনটি ভিন্ন, তাহলে আমরা ভিন্ন পেয়েছি কোনটাকে? সম্প্রকর্ষ ভিন্ন। ওকে ফাইন। তোমরা
19 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি, ইচ্ছা থেকে ইচ্ছে হয়েছে, এটি কোন ধরনের ধ্বনি পরিবর্তনের উদাহরণ? ধ্বনি পরিবর্তনের একটা নিয়ম কি, যখন রসই কিংবা রসউ, ইকার কিংবা আকার, এই কারগুলো বা কোনো কার বা স্বরধ্বনি যদি পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির প্রভাব ঘটে স্বরধ্বনির ক্ষেত্রে, সেটাকে আমরা কি বলি? স্বরসঙ্গতি। সহজে বুঝিয়ে দিচ্ছি, একটু খেয়াল করো। ধরো আমি বললাম দেশি, এই দেশি শব্দটাকে আমরা অনেক সময় দেশি বলে থাকি না, দেশি বলি কিনা? এখন এই জায়গাটায় দেখো, আমি বারবার কি বলছি, স্বরধ্বনি যদি পরিবর্তন হয়, কার প্রভাবে? একটার প্রভাবে আরেকটা স্বরধ্বনি পরিবর্তন হলে সেটাকে আমরা কি বলবো? স্বরসঙ্গতি, তাই না? তাহলে এই জায়গাটায় এই যে রস্বইকারের প্রভাব, রস্বইকারের প্রভাবে এ কার পরিবর্তন হয়ে গেছে, সঙ্গদোষ, যে সঙ্গ দোষে লোহা ভাসে, তাই না? সঙ্গ দোষ হয়েছে, এখন দোষ হয়েছে, এখন লোহা ভাসছে। এই যে রসইকারের প্রভাবে যে একার পরিবর্তন হয়েছে, এটাকে বলা হয় স্বরসঙ্গতি। স্বরসঙ্গতি অনেক প্রকার আছে, প্রগত, পরাগত, অন্যান্য, সেদিকে যাচ্ছি না। যদি প্রথমটার প্রভাবে পরেরটা চেঞ্জ হয় প্রগত, পরেরটার প্রভাবে প্রথমটা চেঞ্জ হলে পরাগত, এগুলো তোমরা নিশ্চয়ই সবাই জানো। এই জায়গাটায় দেখো, এই রসইকারের প্রভাবে পরবর্তী আকারটা চেঞ্জ হয়ে গিয়েছে না, হয়ে আকারটা কি হয়েছে? একারে রূপান্তর হয়েছে। তাহলে এটা তো আমরা অবশ্যই কি বলতে পারি? স্বরসঙ্গতির উদাহরণ। তোমাদের কাছে প্রশ্ন হইল, এটা কোন স্বরসঙ্গত, প্রগত নাকি পরাগত? বলো দেখি। আমরা 20 নম্বর প্রশ্ন যদি দেখি, দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তর সমতা লাভ করলে তাকে কি বলা হয়? দুইটা ভিন্ন ধ্বনি বলা হয়নি কিন্তু, স্বরধ্বনি বলেছে, ভিন্ন ধ্বনি, ব্যঞ্জন ধ্বনি হতে পারে, স্বরধ্বনি হতে পারে। দুটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে কিছুটা চেঞ্জ হবে, এবং চেঞ্জটা কি হবে? সমতা লাভ করবে। যেমন ধরো আমি যদি বলি কর্ম, এই কর্মটাকে অনেকে আমরা বলি না কম্ম। তারপরে ধরো জন্ম, এই জন্মটাকে আমরা কি বলে থাকি? জন্ম বলি কিনা? এই যে রয়ের প্রভাবে মটা চেঞ্জ হয়ে, সরি, ময়ের প্রভাবে রটা চেঞ্জ হয়ে গেল, কিংবা এইখানে ময়ের প্রভাবে নটা চেঞ্জ হয়ে গেল, এখানে কি দেখা যাচ্ছে? তাহলে দুইটা ভিন্ন ধ্বনি, একটা র একটা ম, দুইটা ভিন্ন ধ্বনি, একটার প্রভাবে আরেকটা কি হয়েছে? সমতা লাভ করেছে। এটাকে আমরা বলে থাকবো সমীভবন। এটাকে কি বলা হয়? সমীভবন। তোমরা বুঝতে পারছো কিনা? বাচ্চারা যারা ক্লাসে আছো বুঝতে পারছো কিনা একটু আমাকে জানাবে। ওকে, ফাইন, ঠিক আছে। অল্প বিস্তর লাভ, সমতা লাভ করেছে, এটা সমীভবন বলে। এবং সমীভবনটা হয় সন্ধির নিয়মে। পরীক্ষায় মাঝে মাঝে এটা দেখা যায়, সন্ধির নিয়মে। সমীভবন কিসের নিয়মে ঘটে? সন্ধির নিয়মে। ঠিক আছে, এরপরে আমরা যাই, কোন বানানটি শুদ্ধ? বাকযন্ত্র, আমরা অনেকে বাকযন্ত্র বলে থাকি, বলি না বাকযন্ত্র? কিন্তু সন্ধির নিয়মে আমরা জানি, বর্গীয় তৃতীয় বর্ণের যে জায়গাটায়, সেই জায়গাটা সন্ধি হবে, হয়ে বাকযুক্ত যন্ত্র হয়, তাই না? বাকযুক্ত যন্ত্র, এটা সন্ধি নিষ্পন্ন করলে কি হয়? বাকযন্ত্র। তাহলে শুদ্ধ বানান হইল এইটা, এখন পর্যন্ত পাইছি, বাকযন্ত্র। এখন বাকিগুলোতে ভুল কোথায় আছে? বাকযন্ত্রতে কতে ভুল আছে? কফনিতে আমরা জানি, কফনি বানানটা হইল মূর্ধন্য ন দিয়ে। এইটার অর্থ হইল, তোমরা একটা লোককে সবাই চিনো, মার্কনি সম্ভবত, না? রেডিও আবিষ্কার করছে না মার্কনি? একদম ছোটবেলায় ভুলে পড়ছিলাম। তোমাদের কি মনে আছে রেডিও আবিষ্কার করছে কে? মার্কনি। আমি মনে রাখতাম কিভাবে, যে রেডিও আবিষ্কার করছে মার্কনি, এই যে কনুই, তাই না? এই কনুই দিয়ে মার্কনি, ঠিক আছে, এটা দিয়ে মনে রাখতাম যে এই কনুই দিয়ে মারতো মার্কনি, সে রেডিও আবিষ্কার করছে। আমি যদি ভুল না করে থাকি, আমি একদম অনেক আগে পড়ছিলাম শৈশবে। তো এই কফিনের অর্থ হইল এই কনুই, ঠিক আছে? এই কনুই, কফনি অর্থ কনুই। আর এই সুদন বলে কিছু নেই, আছে সদন। সদন অর্থ হইল ঘর। তোমরা প্রায় গ্রামগঞ্জে একটা নাম দেখে থাকবা, মাতৃসদন, এরকম দেখে থাকবা, মায়ের ঘর। ঠিক আছে, ওকে, ফাইন। তারপরে প্রশ্ন আমরা যাই, 22 নম্বর প্রশ্ন, নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হলো এটা সত্তা। এটা সত্তা হলো ওই যে অস্তিত্ব অর্থে ব্যবহৃত হয়, বা
ব্যক্তি অর্থে, যে ভ্রূণ অর্থে অনেক সময় ব্যবহৃত হয়। এই সত্তা বানানে আরেকটা কনফিউশন সৃষ্টি হয় তোমাদের, সেটা হইলো তোমরা মালিকানা অর্থে একটা শত বানান রয়েছে, সেটার বানানটা হইলো আবার এরকম শত। একটু এগুলো খেয়াল করে নিবা, ঠিক আছে? এগুলো কিন্তু পরীক্ষা প্রায় আসবে। ওকে ফাইন। তারপরে যদি আমরা যাই পরবর্তী প্রশ্নে, কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হলো প্রত্যুৎ গমন, এটা শুদ্ধ, বাকি সবগুলো ভুল। বানান থেকে আমরা অনেকগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি, কারণ বানান যথেষ্ট গুরুত্বপূর্ণ, লিখিততেও আসবে এবং এমসিকিউতে ইনশাল্লাহ আসবে ইনশাল্লাহ। কোন শব্দটির প্রয়োগ শুদ্ধ? এই জায়গাটায় যদি আমরা একটু দেখি, উপলক্ষ বানানটা ঠিক আছে, বাকিগুলো ভুলটা আমরা একটু নির্ণয় করি। সৌন্দর্যতা, আমরা জানি সৌন্দর্য শব্দটা নিজেই একটা কি বিশেষ্য, আমরা এটা জানি না? এবং আমরা এটাও জানি যে জ বা জফলার পরে অতিরিক্ত তা বা ত যুক্ত করলে শব্দটা ভুল হয়ে যায়, এটা তো আমরা জানি। যেমন দৈন্যতা একটি ভুল শব্দ না? কেন? কারণ নয়ের সাথে জফলা আছে, আবার সাথে তা যুক্ত হয়েছে, সেজন্য কি ভুল হয়েছে। ঠিক তেমনি সৌন্দর্য একটি বিশেষ শব্দ, আবার সাথে তা যুক্ত করা, এটা ভুল হয়েছে। সুবুদ্ধিমান বলতে কিছু নেই, হবে সুবুদ্ধি, মানটা কেটে যাবে। লক্ষণীয় একটি ভুল বানান, কিন্তু জফলাটা উঠায় দিলে এটি কিন্তু একটি সঠিক বানান হয়ে যাবে, লক্ষণীয়। আচ্ছা, 25 নম্বর প্রশ্নে আমরা যাই। 25 নম্বর প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি কোন বানানটি শুদ্ধ? মুমুক্ষু। মুমুক্ষুতে সবগুলো রসইকার, কিন্তু মুমূর্ষু বানানে প্রথমটা রসৌকার, তারপরে দীর্ঘৌকার, তারপরে রসৌকার। এরপর যদি আমরা যাই মুহূর্ত, একটি গুরুত্বপূর্ণ বানান রয়েছে, মুহূর্ততে হয় নিচে দীর্ঘৌকার। এরকম এগুলো কিন্তু পরীক্ষায় আমরা আসতে দেখব। আচ্ছা, আশিকুর রহমান লিখেছ 23 নঙে ভাইয়া, ভাইয়া দয়ের নিচে হর্ষ হবে না? হ্যাঁ, এখানে একটা হর্ষ চিহ্ন হবে, দেয়া নাই তো, বানানটা শুদ্ধ আছে। ওকে, নিচের কোন বানানটি শুদ্ধ? নিরীক্ষণ, এই বানানটা শুদ্ধ। 1 এবং 2, অর্থাৎ 1 2, রসইকারকে আমরা 1 বলে জানি, দীর্ঘইকারকে 2 বলে জানি, তাই না? 1 2 নিরীক্ষণ বানানটা শুদ্ধ, পরীক্ষা আসার মতো যথেষ্ট গুরুত্বপূর্ণ। নিচের কোন বানানটি শুদ্ধ? আরেকটি প্রশ্ন আমরা দেখতে পেরেছি। আচ্ছা, নিচের কোন বানানটি অশুদ্ধ? এটা হবে কোন বানানটি অশুদ্ধ, ঠিক আছে, সরি শুদ্ধ হবে, দুঃখিত দুঃখিত দুঃখিত। কোন বানানটি শুদ্ধ? ওকে, আমরা যদি দেখি শুদ্ধ বানান নির্ণয় করি, প্রথমে আমরা দেখি ভুল আছে এখানে কি। শুশ্রূষা বানানে আমরা জানি এরকম হয়, একটা দীর্ঘকার হয়, তাই না? শুশ্রূষা, এখানে আছে রসৌকার, এটা ভুল। মরুদ্যান আমরা জানি শুদ্ধ রূপটা হলো দীর্ঘকার দিয়ে, মরুদ্যান, এখানে আছে রসৌকার। ত্রুটি বানানে আমরা জানি রসৌকার হয়, ত্রুটি, তাই না? ত্রুটি, রসইকার হয়। জাগরুক শুদ্ধ রূপ রয়েছে দীর্ঘকার দিয়ে, এটাই সঠিক। ওকে, তারপরে আমরা যাই, নিচের কোন বানানটি সঠিক? একদমই সহজ প্রশ্ন, সাক্ষরতা একটি সঠিক বানান, ঠিক আছে। ওকে, 29 নম্বর প্রশ্ন আমরা দেখছি যে নিচের কোন বানানটি অশুদ্ধ? অশুদ্ধ বানান চেয়েছে। এখন এখানে আমরা খেয়াল করতে পাচ্ছি সব জায়গায় একটা কমন জিনিস রয়েছে, দন্ত স কিংবা মূর্ধন্য স দিয়ে, তাই না? দন্ত স কিংবা মূর্ধন্য স এর নিশ্চয়ই এখানে কোনো একটা ঝামেলা রয়েছে। এখন এইখানে আমরা দেখতে পাচ্ছি দুষ্প্রাপ্য, দুষ্প্রাপ্যে দয়ের সাথে রসৌকার আছে, রয়ের সাথে কি, দয়ের সাথে কি আছে? রসৌকার। আমরা জানি অ কিংবা আ, এই দুইটা ধ্বনির পরে, অ কিংবা আ দুটা ধ্বনির পরে আমরা দন্ত স বসাবো, বানানে কি বসাবো? দন্ত স। বাকি সব কি হবে? মূর্ধন্য স। এখন এই জায়গাটায় দুষ্প্রাপ্যতে রসৌকার পেয়েছি, তাহলে পরের সটা কি হবে? মূর্ধন্য স, এটা ঠিক আছে। নিষ্পত্তি রসইকার রয়েছে, পরের সটা মূর্ধন্য স, এটাও ঠিক আছে। পরস্পর, রয়ের সাথে একটা কি আছে? অ আছে, পরের সটা কি দেয়া? মূর্ধন্য স, এটা কি ঠিক নিয়ম অনুসারে? না, এটা ভুল। তাহলে বলেছে নিচের কোন বানানটি অশুদ্ধ? অশুদ্ধ বানান হলো পরস্পর। স্নেহাস্পদ, হয়ের সাথে কি রয়েছে? আকার, আকারের পরে দন্ত স, ঠিক, এটা বানান ঠিক আছে। ওকে, 30 নম্বর প্রশ্ন দেখছি, নিচের কোন বানানটি শুদ্ধ? এটা হইল অনশোয়া। অনশোয়া অর্থ কি বলতো? কে বলতে পারবা? অনশোয়া অর্থ কি? অনশোয়া অর্থ কি, কে বলতে পারবে? ওকে, তারপর আমরা যাই অশুদ্ধ বানান কোনটি। দেখো, দুরাকাঙ্ক্ষা একটি শুদ্ধ বানান, ঠিক রয়েছে। এই জায়গায় একটা নিয়ম তোমরা মনে রাখবা, যদি নেতিবাচক অর্থ দেয়,
নেতিবাচক অর্থ দিলে রসউকার হয়, তাই না? যেমন আমি যদি বলে থাকি, ধরো বললাম দুর্লভ। দুর্লভ মানে কি? সহজে লাভ করা যায় না, এরকম কিছু, তাই না? দুর্লভ বা লাভ করা যেটা কঠিন, নেতিবাচক অর্থ দিচ্ছে, সেজন্য রসউকার। কিন্তু আমি যদি বলি দূরত্বের কিছু, হ্যাঁ, আমি যদি বলি যে ধরো দূরত্ব, এটাই যদি লিখি, দূর অর্থ দিচ্ছে না, এখানে হবে দীর্ঘকার। অর্থাৎ দূরত্ব সূচক অর্থ দিলে বা দূরত্ব বাচক অর্থ দিলে দীর্ঘকার হবে। এখন তোমাদের মনে হইতে পারে যে ভাইয়া দূরাকাঙ্ক্ষায় তো দূর অর্থ দিচ্ছে। না বোকা, দূরাকাঙ্ক্ষায় একটি নেতিবাচক অর্থ দিচ্ছে, বুঝতে পারছো? অর্থাৎ যে আকাঙ্ক্ষাটা অনেক কঠিন, অনেক বেশি মানে দুর্লভ, অনেক বেশি মানে নেতিবাচক একটা অর্থ। আকাঙ্ক্ষা অনেক, এমন একটা আকাঙ্ক্ষা করছি যেটা আসলে হবে না কোনোদিন, যেটা আসলে পূর্ণ হবে না, দুরাকাঙ্ক্ষা, তাই না? নেতিবাচক অর্থ, সেজন্য রসউকার হয়েছে। দুরাশয় নেতিবাচক অর্থ, রসউকার। দুরাচার, দুরাচার দৈত্য কোন কবিতায় আছে? বিভীষণের প্রতি মেঘনাদ, রসউকার আছে। এই যে দুরাবস্থা, এইখানেও ঠিক আছে, রসগার আছে। ভুলটা করেছে আরেক জায়গায়, এই জায়গায় ভুলটা করেছে, এই জায়গায় ভুলটা করেছে দুরবস্থা, বানানটা হওয়া দরকার ছিল দুরবস্থা। বয়ের সাথে কি কোনো আকার, রয়ের সাথে কোনো আকার দেওয়ার দরকার ছিল না। ওকে, ঠিক আছে। তারপরে আমরা যাই পরবর্তী প্রশ্নের, নিচের কোন বানানটি শুদ্ধ? আরেকটি বানান থেকে প্রশ্ন এসেছে, দেখো। মুহূর্ত বানান আমরা একবার বলেছি, মুহূর্ততে কি হবে? দীর্ঘ উকার। স্বাতন্ত্র বলতে কোনো শব্দ নেই, শব্দটা হলো কি? স্বতন্ত্র, তাই না? আচ্ছা, সূচি, সূচি বানানে কিন্তু দীর্ঘ উকার আর চয়ের সাথে দীর্ঘ ইকার। তাহলে শুদ্ধ রয়েছে কোনটা? সূক্ষ্ম বানান শুদ্ধ রয়েছে। ওকে, 33 নম্বর প্রশ্ন আমরা দেখি, কোন বানানটি শুদ্ধ? একদমই সহজ প্রশ্ন এসেছে, রীতিনীতি, এটা শুদ্ধ, বাকি সবগুলোই কি অশুদ্ধ রূপে রয়েছে। তারপরে যাই, কোন বানানটি শুদ্ধ? ঝঞ্ঝাট, সহজ একটি বানান। 35 নম্বর প্রশ্ন, কোনটি সঠিক বানান? স্বতঃস্ফূর্ত, স্বতঃস্ফূর্ত বানানে দীর্ঘ উকার হয়, এটা একটু খেয়াল রাখতে হবে। বি নাম্বার সঠিক, বাকি সবগুলোই ভুল দেওয়া আছে। এখানে রসউকার দেওয়া আছে, আর এখানে তো বিসর্গই দেওয়া নেই এগুলাতে। আচ্ছা, তারপরে 36 নম্বর প্রশ্ন আমরা যাই, বনৌষধি, বনৌষধি সন্ধি বিচ্ছেদ আমরা কি পাই, তাই না? কি পাই বলতো? বনযুক্ত ঔষধি, তাই না? বনযুক্ত ঔষধি, এটা কি আছে এখানে? বনৌষধি। এই জায়গায় কনফিউশন তৈরি করে দিবে এরকম, বনযুক্ত ঔষধি এরকম করে দিতে পারে, এরকম করে দিতে পারে। তখন মনে রাখবা, এটা একটা মনে রাখার একটা সহজ টেকনিক আছে। জাস্ট মনে রাখার টেকনিকটা কি? যদি পরে রসইকার হয়, এই জায়গায় আবার এই জায়গায় এই দাগটা হবে না, আর পরে যদি রসইকার না থাকে এই জায়গায় দাগ হবে। যেমন বনযুক্ত ঔষধ বা ঔষধি, এইভাবে সহজে একটু জাস্ট এভাবে মনে রাখা যায়। ওকে, ফাইন। তারপরে আমরা যাই 37 নম্বর প্রশ্ন, নাবিক শব্দের সন্ধি বিচ্ছেদ কি? এটা সন্ধি থেকে আসছে, একদম সহজ একটা রুলস এবং একই সাথে গুরুত্বপূর্ণ। আমরা জানি অব ধ্বনি যদি উচ্চারিত হয়, অব ধ্বনি উচ্চারিত হইলে অন হয়, তাই না? অব ধ্বনি যদি উচ্চারিত হয় কোথাও, যেমন আমি যদি বলি লবণ, এখানে কি হবে? ও উচ্চারিত হবে। অব ধ্বনি উচ্চারিত হইলে ও, আর আব ধ্বনি উচ্চারিত হইলে ও উচ্চারিত হয়। তাহলে লবণ, অব ধ্বনি উচ্চারিত হচ্ছে না, তাহলে এই জায়গায় কি হয়ে যাবে? লো যুক্ত, লো যুক্ত অন। আর এই যে নাবিক শব্দটা আমি এখানে বলছি, নাবিকে আমরা একটা কি ধ্বনি উচ্চারণ করছি? আব। যেহেতু আব ধ্বনি উচ্চারিত হচ্ছে, আমরা বলছি কি আব উচ্চারিত হইলে ও হবে, তাহলে কি হয়ে যাবে? নৌযুক্ত ইক। ঠিক তেমনি আমি যদি বলি ভাবুক, ভাবুকে আমরা একটা আব ধ্বনি উচ্চারণ করছি না, তাহলে আব ধ্বনি যেহেতু উচ্চারিত হচ্ছে, তাহলে এটা কি হয়ে যাবে? ভৌযুক্ত উক। কারণ পরে যে রসউ ক রয়েছে আর নাবিকে রসই ক রয়েছে, সেগুলো আমরা জাস্ট লিখে দিলাম। ওকে, ফাইন। তারপরে প্রশ্ন আমরা যাই, কোনটি সঠিক বানান কোনটি? একদম সহজ প্রশ্ন আসছে, উজ্জ্বল, এটি সঠিক বানান। উজ্জ্বল এখানে ভুল আছে, উজ্জ্বল বানান হবে এরকম, উজ্জ্বল। গুরুত্বপূর্ণ একটা জায়গা, এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে। নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি? সংস্কৃত, সংস্কৃতি, এই যে বানানগুলো রয়েছে এগুলোকে বলা হয় বিশেষ নিয়মে সাধিত, বিশেষ নিয়মে সাধিত সন্ধি। এই যে সংস্কৃত, সংস্কৃতি, তারপরে রয়েছে উত্থাপন, এরকম বেশ কিছু শব্দ রয়েছে, সেগুলোকে বিশেষ নিয়মে সাধিত বলা হয়। উল্টা এগুলোকে বলা হয় নিপাতনে সিদ্ধ, কোনো নিয়মই মানে না।
ওর যা মন চায় তাই হয়ে গেছে, ছাত্রলীগের মতো। ইতস্তত, এইটার সন্ধি বিচ্ছেদ হইল ইত যুক্ত তত। এগুলো একটু মনে রাখতে হবে, এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ওকে ফাইন। তারপরে যাই, অত্যন্ত এর সন্ধি বিচ্ছেদ কি? শব্দের মাঝে যদি জ ফলা থাকে তাহলে সেই জায়গাটা আমরা ভাঙি, ভেঙে আমরা কি নেই? রসই কিংবা দীর্ঘইকার নেই। যেমন আমি যদি লিখি ইত্যাদি, ইত্যাদি ভাঙলে তয়ের সাথে এখানে কি আছে? জফলা। জফলা ভাঙলে এখানে কি হবে? রসইকার চলে আসবে, রসইকার চলে আসবে। তাহলে লিখলাম কি? ইতি যুক্ত কি? এই যে আকার রয়েছে, এই যে আদি, ইত্যাদি, ইতিযুক্ত আদি। তেমনি আরেকটা যদি আমরা লিখি, ধর আমি লিখলাম নদ্দম্বু, নদ্দম্বু, এই জফলাটা আছে, এই জায়গায় আমরা ভাঙি, ভেঙে নদী বানানো কি রসইকার হয় না দীর্ঘইকার? দীর্ঘইকার নিয়েছি, সেজন্য নদী যুক্ত এই যে নদ্দম্বু, একটা অধ্বনি উচ্চারিত হচ্ছে, অম্বু, নদী যুক্ত অম্বু। এগুলো তোমরা সবাই পারো, একদমই সহজ নিয়ম, জটিল কিছুই নেই, অযথা কষ্ট করার কোনো দরকার নেই। তাহলে অত্যন্ত, অত্যন্ত সন্ধি বিচ্ছেদ ভাঙলে কি হয়? অতি যুক্ত কি? অন্ত, অত্যন্ত। ওকে, এরপরে যাই। আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন, ঠিক আছে। নিশিতা জাহান নামে একজন ক্লাসে দুষ্টামি করতেছো। তুমি কেন দুষ্টামি করতেছো জানি না, মানে কি কি কারণে দুষ্টামি করতেছো আল্লাহ জানে। তুমি মনে হয় দুপুরে খাও নাই, বা পারিবারিক দুঃখ কষ্টে আছো, পরিবারে খুব অশান্তি, তো মন খারাপ হয়ে মানে ক্লাসে এসে অযথা দুষ্টামি শুরু করে দিছো। দেখো, 41 নম্বর প্রশ্ন আমরা দেখতে পাই, অর্ধমৃত সমাসের সঠিক ব্যাসবাক্য কোনটি? অর্ধমৃত সমাসের সঠিক ব্যাসবাক্য হইল অর্ধ রূপে মৃত। এটি একটি তৎপুরুষ সমাস। ঠিক আছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাধারণত অর্ধমৃত বা এরকম আনকমন সমাস দেখা যায় না। ওকে, তারপরে আমরা যাই পরবর্তী প্রশ্নে। পুঁথিগত কোন ধরনের সমাসবদ্ধ পদ? পুঁথিগত যদি আমরা ব্যাসবাক্য নির্ণয় করি কি আসে? পুঁথিতে গত, তাই না? পুঁথিতে গত, তাহলে এই জায়গায় এ বিভক্তি পাইলাম, বিভক্তি থাকলে সেটা কি? তৎপুরুষ সমাস, একদমই সহজ। নিচের কোনটি ন তৎপুরুষ সমাস উদাহরণ? নয় তৎপুরুষ হবে, মূলত বানানটা একটু ঝামেলা হয়ে গেছে। নয় তৎপুরুষ সমাসের উদাহরণ একদমই সহজ। আলুনি, লবণের অভাব। আলুনি কোন সমাস? নয় তৎপুরুষ সমাস। আ একটি উপসর্গ, লবণের অভাব না বোধক অর্থ দিচ্ছে, নয় তৎপুরুষ সমাস। এখন এই জায়গাটায় নৃতত্ব কোন সমাস? নৃ বিষয়ক তত্ত্ব, নৃ বিষয়ক তত্ত্ব। মধ্য পদলোপী কর্মধারয় সমাস, নাকে খত এবং দায়ে ঠেকা কোন সমাস? অলুক তৎপুরুষ সমাস, অলুক তৎপুরুষ সমাস। ঠিক আছে, এরপরে আমরা যাই ভূমিকম্প কোন সমাস? ভয়াবহ লেভেলের ভূমিকম্প হয়েছে কয়দিন টানা, আবার কবে হয় আল্লাহ মাফ করুক, আমাদের সবাইকে নিরাপদ রাখুক, আবার কবে যেন হয়। এই ভূমিকম্প কোন সমাস বলো? তোমরা মনে করবা স্যার আপনি কি পাজির পাজি, এই ভূমিকম্পে মানুষ এত ভয় পাইছে, ভূমিকম্প সবার এত খারাপ অবস্থা দেশে, আপনি প্রশ্ন করে বসছেন ভূমিকম্প কোন সমাস, তাই না? কিন্তু পরীক্ষায় তো আসার মতো গুরুত্বপূর্ণ এই জায়গাটা, এটা তো অবশ্যই জানতে হবে, শিখতে হবে, পড়তে হবে। বলো ভূমিকম্প কোন সমাস? বলো। ওকে, ঠিক আছে। দেখো, ভূমিকম্প বলতে আমরা কি বুঝি? ভূমিতে সৃষ্ট হওয়া কম্পন, বা ভূমিতে সৃষ্ট যে কম্প, তাই তো? সেটাই তো। তাহলে ভূমিতে সৃষ্টি হওয়া কম্প বা ভূমির কম্প দুইভাবে ব্যাসবাক্য করা যায়। আমরা যদি ভূমিতে সৃষ্টি হওয়া কম্প ধরি তাহলে এটা হয়ে যায় মধ্য পদলোপী কর্মধারয় সমাস। ঠিক আছে, এরপরে আমরা যাই ডেকে ডেকে হয়রান হচ্ছি, বাক্যে ডেকে ডেকে কোন অর্থ প্রদান করে? এটা একটা দ্বিরুক্তি শব্দ। এই দ্বিরুক্তি শব্দ, আমি যদি বলি তোমাকে ডেকে ডেকেছি, একটা অর্থ দিয়েছে, মানে তোমাকে আমি ডেকে ফেলেছি। আমি তোমাকে আমি ডেকে ডেকে হয়রান হচ্ছি, এই জায়গায় যে ডেকে ডেকে অর্থ পরিবর্তন হয়ে গেছে। আমি বললাম আমার জ্বর লাগছে বা জ্বর হয়েছে, অর্থ একটা যে জ্বর হয়ে গেছে, আরেকটা জ্বর জ্বর লাগছে, এখনো জ্বর হয় নাই, জ্বর জ্বর ভাব, তাই না? এই যে অর্থের পরিবর্তন হয়ে যায় একটা শব্দের
পুনঃব্যবহারের মধ্য দিয়ে অর্থাৎ দ্বিরুক্তির মধ্য দিয়ে সেগুলো কিন্তু পরীক্ষায় আসে। তাহলে যে ডেকে ডেকে এখানে কোন অর্থ প্রকাশ করছে? পৌনঃপুনিকতা। পৌনঃপুনিকতা মানে কি? বারবার কোনো কাজ করা, একইবার কোনো কিছু করা। যেমন আমি বললাম, ধরো দিন দিন তোমার বাড়ি গেলাম তোমাকে পেলাম না, দিন দিন তোমার বাড়ি গেলাম তোমাকে পেলাম না। দিন দিন গেলাম মানে কি? প্রতিদিন আমি গেলাম। তেমনি ডেকে ডেকে হয়রান হচ্ছি, ডাকছে, ডাকাটা একটা রেগুলার বেসিসে হচ্ছে, এইটাকে সাধারণত পৌনঃপুনিকতা বলা হয়। তারপরে আমরা যাই অনুভূতিজাত কাল্পনিক ধ্বনির অনুকার। কাল্পনিক ধ্বনির অনুকার, এর আগে আগে জানতে হবে অনুকার ধ্বনিটা কি। অনুকার ধ্বনি তোমরা সবাই জানো। এই যে আমি যে তোমাদের ক্লাসে বলতাম মায়ের উপর তাল গাছ আর চরক গাছ দেখাবো, তারপরে যে বলতাম যে এমন মায়ের দেও একদম বিটের তালে, কি যেন বলতাম, যে বিটের তালে তালে মারবো না। এখন এই যে ধরো আমি যে তোমাকে যখন বলছি বিটের তালে তালে মারো বা এরকম কিছু, এই ধ্বনিটা তোমার মাথায় অটোমেটিক সৃষ্টি হচ্ছে না? যে মারলে হয়তো ঠাস ঠাস আওয়াজ হবে, এই যে একটা ধ্বনি সৃষ্টি হচ্ছে, ধ্বনি ব্যঞ্জনা তোমার ভিতরে অনুভূত হচ্ছে, এটাকে সাধারণত বলা হয় অনুকার ধ্বনি। এখন কিছু অনুকার ধ্বনি আছে যেগুলো বাস্তবিক, যেমন বৃষ্টির আওয়াজ বাস্তবিকই হয়, টুংটাং শব্দ, টুপুর টাপুর শব্দ হয়। কিন্তু আমি যদি বলি যে ধরো তোমাকে আমি মারবো, মারের আওয়াজটা তুমি অনুভূতি করো, যেটা অনুভূতিতে সৃষ্টি হয় সেটাকে সাধারণত বলা অনুভূতিজাত। যেমন এই যে ঝম ঝম, ঘেউ ঘেউ, তারপরে খক খক কাশির আওয়াজ, এ সবগুলো তো শোনা যায়, একদম কানে আমরা স্পষ্ট শুনতে পারি। কিন্তু পিট পিট, আমি বলি সে তো চোখ পিট পিট করছে, এই পিটপিটটা মনে হচ্ছে যে পিটপিট করছে, একটা আওয়াজ হচ্ছে যেটা আসলে আমরা কোনো কানে শুনতে পারি না, কিন্তু একটা অনুভূতি হয় আমাদের ভিতরে, একটা অনুভূতি সৃষ্টি হয়। সেজন্য এটাকে কাল্পনিক ধ্বনির অনুভূতিজাত কাল্পনিক অনুকার বলা হয়। এগুলো অনুকার ধ্বনি, এগুলো অনুকার, কিন্তু এগুলো অনুভূতিজাত, কাল্পনিক নয়। এটা কি কাল্পনিক? এই তিনটা কি কাল্পনিক? না, এগুলো অনুভূতিজাত কিন্তু এগুলো কাল্পনিক না। আর এটা কি কাল্পনিক অনুকার, সেজন্য পিটপিট সঠিক উত্তর হয়েছে। ঠিক আছে, তারপরে আমরা যাই বচন অর্থ কি। বচন অর্থ হইল সংখ্যার ধারণা। যেমন আমি যদি বলি শিক্ষার্থী, শিক্ষার্থী, এই যে শব্দটা, এই শব্দটায় যে সংখ্যার ধারণা দেওয়ার জন্য আমি যদি সাথে রা যুক্ত করে দিই, বললাম শিক্ষার্থীরা, সংখ্যার ধারণা দিচ্ছি, এখন কি অনেক শিক্ষার্থী বোঝাচ্ছে, তাই না? এইটাকে বলা হয় বচন। এখন প্রশ্ন যদি আসে বচন অর্থ কি, উত্তর হবে সংখ্যার ধারণা। এখানে যেমন শিক্ষার্থীদের এক বচন, শিক্ষার্থীরা দিয়ে বহু বচন বোঝাচ্ছে, অর্থাৎ সংখ্যার ধারণাটা প্রকাশ পাচ্ছে, এটাকে বচন বলা হয়। আচ্ছা, তারপরে প্রশ্ন আমরা যাই, শিক্ষককে বুঝতে হবে শিক্ষার্থী কি চায়। বাক্যে শিক্ষক ও শিক্ষার্থী পদ দুটি কি? শিক্ষক এবং শিক্ষার্থী দুটোই কি এক বচন পদ, কিন্তু বলছে বাক্যে শিক্ষক ও শিক্ষার্থী পদ দুটি কি? বাক্যে শিক্ষক এবং শিক্ষার্থী দুইটাই বহু বচন। এই জায়গায় দুইটাই বহু বচন অর্থে ব্যবহৃত হচ্ছে না, যে প্রত্যেকটা শিক্ষককে বুঝতে হবে প্রত্যেকটা শিক্ষার্থী কি চায়। তারপরে আমরা যাই নদীমাতৃক কোন সমাস। নদীমাতৃক একটি বহুব্রীহি সমাস, তোমরা সবাই জানো। নদী মাতা যার, নদী মাতা যার একটি দেশকে বোঝায়, বা যার মা নদী তাকে বোঝায়, অর্থাৎ পূর্বপদ এবং পরপদ কোনো পদের অর্থ প্রাধান্য না পেয়ে সম্পূর্ণ ভিন্ন পদের অর্থ প্রাধান্য পাচ্ছে। এরপরে আমরা যাই সমাসবদ্ধ পদের প্রথম অংশকে কি বলা হয়? প্রথম অংশকে পূর্বপদ বলা হয়, পরবর্তী অংশকে পরপদ বা উত্তরপদ বলা হয়। আচ্ছা, কর্মধারয় সমাসে কোন পদ প্রধান? পরীক্ষার প্রশ্ন এই জায়গা থেকে আসে। দেখো আমি বলে দিই, অব্যয়ীভাবে পূর্বপদ, দ্বন্দ্ব সমাসে উভয় পদ, বহুব্রীহি কোনো পদই নয়, কোনো পদই নয়। এখন এইটা সমাসে কোন পদে কোন পদের অর্থ প্রাধান্য পায়, এটা মনে রাখার একটা খুবই সহজ টেকনিক আছে। তোমরা সবাই ছোট থেকে এইটা অ্যাটলিস্ট জানো যে দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়। তোমরা সবাই জানো না? কমেন্টে লিখো তো। তোমরা সবাই এটা জানো কিন্তু যে দ্বন্দ্ব সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়, এবং আরেকটা জিনিস সবাই জানো, সেটা হলো বহুব্রীহিতে কোনো পদের অর্থ প্রাধান্য পায় না। তার মানে সমাস যে ছয় প্রকার, ছয় প্রকারের মধ্যে তোমাদের দুইটা এমনি মুখস্থ, মানে ওইখানে আর পড়ার কিছু নাই। তাহলে মনে রাখবা শুধু একটা, কোনটা মনে রাখবা? এই অব্যয়ীভাব, শুধু অব্যয়ীভাব মনে রাখবা, বাকি সবগুলো এমনি মনে থাকবে।
অব্যয়ীভাব কি? পূর্বপদ। তাহলে বাকি আছে কি কি? তৎপুরুষ, কর্মধারয় আর দ্বিগু, তাই না? তৎপুরুষ, কর্মধারয়, দ্বিগু, এই দুটা কোনটা? পরপদ, এমনি বের হয়ে যায়। শুধু মনে রাখবা অব্যয়ী পদ, অব্যয়ীভাবে পূর্বপদ প্রাধান্য পায়। দ্বন্দ্ব তোমার মুখস্থ, বহুব্রীহির মুখস্থ, এই তিনটা বাদ দিলে বাকি যে তিনটা থাকে তিনটাই পরপদ। শেষ। সঠিক উত্তর কি? কর্মধারয় কোনটা? পরপদ। পূর্বপদে অব্যয়ীভাব সমাস প্রাধান্য পায়। ওকে, তারপরে দেখো আমরা যাই শশাঙ্ক কোন সমাস? শশাঙ্ক অর্থ হইল চাঁদ, শশ অঙ্ক যার, এটি একটি বহুব্রীহি সমাস। অলুক দ্বন্দ্ব সমাসে উদাহরণ নয় কোনটি? অলুক দ্বন্দ্বতে আমরা কি জানি? সেখানে বিভক্তি লোপ পাবে না, তাই না? বিভক্তি থেকে যাবে, বিভক্তি থেকে যাবে। এখন এই যে উদাহরণগুলো রয়েছে এখান থেকে দেখি তো কোনটায় 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 আমাদেরকে কোনটা বিভক্তি থেকে যাবে, কোন কোন অপশনে বিভক্তি রয়েছে? ঘরে বাইরে এই যে বিভক্তি রয়ে গেছে, হাতে কলমে বিভক্তি রয়ে গেছে, নাকে মুখে বিভক্তি রয়ে গেছে, কিন্তু আকারে ইঙ্গিতে এই জায়গাটায় ইঙ্গিত বানানে কিন্তু বিভক্তি নাই। তাহলে অলক দ্বন্দ্ব সমাসের উদাহরণ নয় কোনটা? এইটা। যদি এখানে বিভক্তি থাকতো ইঙ্গিতে তাইলে এটাও অলক দ্বন্দ্বের উদাহরণ হয়ে যেত। ঠিক আছে, তারপরে দেখো সমাসবদ্ধ পদ কোনটি? সমাসবদ্ধ পদ হইল ছাড়পত্র, একটি সমাসবদ্ধ পদ বা সমাস নিষ্পন্ন শব্দ। ছাড়পত্রের ব্যাস বাক্য কি? ছাড়ের পত্র। ওকে, তারপরে দেখো চালাক চতুর কোন সমাস? একদম সহজ, দ্বন্দ্ব সমাস। যিনি চালাক তিনি চতুর, বা যে চালাক সে চতুর, দ্বন্দ্ব সমাস। তারপরে আমরা যাই কোন শব্দটি কোন শব্দটি বিসর্গযুক্ত ই ধ্বনি সন্ধির ফলে মূর্ধন্য স হয়েছে? এখানে ঘ দেয়া হবে, মূর্ধন্য স হয়েছে। ওকে, দেখো কোন শব্দটি বিসর্গযুক্ত ই ধ্বনির সন্ধির ফলে মূর্ধন্য স হয়েছে? প্রশ্নটা খুবই জটিল করছে, আসলে প্রশ্নটা একদমই সহজ। একটু জাস্ট মনে রাখো, আমরা একটা নিয়ম শিখছিলাম না বেশ কিছুক্ষণ আগে, কোথাও অধ্বনি, কোথাও যদি অধ্বনি থাকে কিংবা আধ্বনি থাকে এরপরে দন্ত স হয়, এটা আমরা কিন্তু পড়ছিলাম, তাই না? আচ্ছা, ঠিক আছে। এখন এই জায়গাটা বলছে যে কোন শব্দটি বিসর্গযুক্ত ই ধ্বনি সন্ধির ফলে সেখানে মূর্ধন্য স হইছে। এখন এই জায়গাটা পুষ্কক, এটা ধরো আমরা ভাঙি, যদি ভাঙি ধরো এখানে বিসর্গ করে আমরা এটা সন্ধি করি, পুযুক্ত কক এটা আসে, পুষ্ট ওটা তো সন্ধি হয় না, পুযুক্ত করতে পারি আমরা, পুযুক্ত। পরিষ্কার যদি আমরা ভাঙি, পরিযুক্ত কার, তাই না? বর্ষীয়সী, এখানে তো সন্ধি হয় না, আমরা তাহলে এখন অপশনগুলো বিশ্লেষণ করি। বলছে কোন শব্দটি বিসর্গ যুক্ত ই ধ্বনি সন্ধির ফল? তাহলে বিসর্গ যুক্ত কোনটায় আছে? এটাও আছে, এটাও আছে, এটাই আছে। তারপরে কি বলছে? ই ধ্বনির সন্ধি হইছে। তাহলে এই যে পরিষ্কার ছাড়া বাকি কোথাও কি ই ধ্বনির সন্ধি হয়েছে? না। এই জায়গায় হয়েছে রসৌ, এই জায়গায় রসৌ। তাইলে হয়েছে কোথায়? পরিষ্কারে, পরিযুক্ত কার ফলে এই যে মূর্ধন্য ষটা হয়েছে। পরিষ্কার। আশা করি এটা বুঝতে পেরেছে, একদম সহজ, জাস্ট একটু ঘুরাইয়া দিছে প্রশ্নটা, একটু জাস্ট ঘুরাইয়া দিছে। 57 নম্বর প্রশ্ন, জুলাই সনদ কোন সমাস? একদম সহজ, কর্মধারয় সমাস। জুলাই সম্পর্কিত যে সনদ বা জুলাই বিষয়ক সনদ। ঠিক আছে, তারপরে যাই অবোধ কোন সমাস? নেই বোধ যার। নেই, অবোধ বলতে আমরা বুঝি না যার বোধ নাই, বোধ জ্ঞান নাই, এরকম ব্যক্তিকে বুঝি। তো তাহলে কোন সমাস? বহুব্রীহি সমাস। এরপরে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি 59 নম্বর প্রশ্ন, হা ঘরে কোন সমাস? হা ঘরে মানে কি? ঘরের অভাব, ঘরের অভাব, এই জায়গাটায় অব্যয়ীভাব সমাস হইছে। হা ঘরে একটি উপসর্গ সাধিত শব্দ, কিংবা উপসর্গগুলোকে আমরা অব্যয় বলে জানি, সকল উপসর্গ এক প্রকার অব্যয়। সুতরাং এটি একটি অব্যয়ীভাব সমাস এবং এই জায়গায় পূর্ব পদের অর্থ প্রাধান্য পেয়েছে। কোন প্রত্যয়যুক্ত পদে মূর্ধন্য স হয় না? একদমই সহজ, বই থেকে সরাসরি চলে আসছে, সাত প্রত্যয়যুক্ত শব্দে মূর্ধন্য স হয় না। যেমন আমি যদি বলি ধূলিসাৎ, আমি যদি বলি অগ্নিসাৎ, এগুলোতে কখনোই কি হবে না?
মূর্ধন্য স হবে না। তারপরে আছে কি ভূমিসাৎ, ভূমিসাৎ। ওকে, ঠিক আছে। এরপরে আমরা যাই রোজা। কোন শব্দ? রোজা একটি ফার্সি শব্দ, কিন্তু যেহেতু একটি ইসলামিক শব্দ, আমরা অনেকে ওই যে একটা মিম দেখি না প্রায়, যে জিজ্ঞেস করে এক লোকের টেরোরিস্ট সম্পর্কে, সে কিছুই বুঝে না, শুধু বুঝে ইসলামিক ওয়ার্ডটা, তখন কি বলে ইসলামিক আলহামদুলিল্লাহ। এখন আমাদের আবার একটা বিষয় হলো, কোথাও যদি আমরা এই মানে এই ইসলামিক শব্দগুলো দেখি, আমরা মনে করি এটা আরবি শব্দ, তো অনেকে রোজাকে আরবি দাগায় এই অর্থে, কিন্তু না, সাউম হইলো আরবি শব্দ, সাউম এটা হলো আরবি শব্দ। ঠিক আছে, ঠিক তেমনি বেহেস্ত এটা কিন্তু ফার্সি শব্দ, জান্নাত এইটা হলো আরবি শব্দ, এগুলো একটু খেয়াল করতে হবে। স্বভাবতই মূর্ধন্য স হয় এমন উদাহরণ কোনটি? ঔষধ, ঔষধে স্বভাবতই মূর্ধন্য হয়েছে। কাষ্ঠতে মূর্ধন্য হয়েছে ট বর্গ থাকার কারণে, বর্ষাতে রেফের কারণে, কৃষকে রিকারের কারণে মূর্ধন্য স হয়েছে। যে শব্দগুলো নিয়ম বহির্ভূত ভাবে নিজের মন চাইছে হয়ে গেছে, এইরকম কারণে মূর্ধন্য স হয়, সেগুলোকে বলা হয় স্বভাবত মূর্ধন্য স হয়েছে। স্বভাবত মূর্ধন্য নও হয় বেশ কিছু শব্দে, একটি ছড়ার মতো রয়েছে, ঠোঁটের আগায় রাখতে হবে, পরীক্ষায় আসবে। ঠিক আছে, ওকে। তারপরে যাই, কোনটি শুদ্ধ বানান? শশী ভূষণ সবার শেষেরটাই শুদ্ধ বানান, বাকি সবগুলো অশুদ্ধ। 64, আমদানি কোন ভাষার শব্দ? আমদানি একটি ফার্সি শব্দ। 65 নম্বর প্রশ্ন, অচিন শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত? অচিন শব্দটা কি? অচেনা। অচিন মানে কি? অচেনা। বল না, অচিনপুর মানে অচেনা কোনো জায়গা, অচিনপুরে। এই অচেনা, তাইলে অচেনা দিয়ে আমরা কি বুঝি? চেনার অভাব বা চেনা নয়, চেনা নয় বা কি চেনার অভাব। তাহলে এখানে অচিন শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? নেতিবাচক অর্থে। একদমই সহজ। এরপরে যাই, জংশন শব্দটির উৎস ভাষা কি? জংশন একটি ইংরেজি শব্দ। পানসি কোন বিদেশি ভাষা থেকে বাংলা ভাষাতে অন্তর্ভুক্ত হয়েছে? পানসি একটি ফরাসি ভাষা থেকে বাংলা ভাষায় অন্তর্ভুক্ত হয়েছে। কোনটি মিশ্র শব্দ? চৌহদ্দি। মিশ্র বা সংকরজাত শব্দ, এই ধরনের শব্দ পরীক্ষায় প্রায়ই আসবে। চৌহদ্দি একটি আরবি এবং ফার্সি শব্দের সংমিশ্রণ ঘটেছে। এরকম আরো রয়েছে, যেমন আমি বললাম হেড মৌলভী, হেড মৌলভী। হেড একটি আরবি শব্দ, হেড একটি ইংরেজি শব্দ, মৌলভী একটি আরবি শব্দ, এগুলোও কিন্তু পরীক্ষায় আসে। এখন স্কুল কলেজ, এইখানে কিন্তু স্কুল ও কলেজ সমাস নিষ্পন্ন শব্দ, দুইটা শব্দ মিলে নতুন একটি শব্দ তৈরি করে নাই। নামাজ রোজা দুইটা শব্দ মিলে নতুন শব্দ তৈরি করে নাই, কিন্তু চৌহদ্দি দুইটা শব্দ মিলে একটি নতুন শব্দ তৈরি করছে, এগুলোকে মিশ্র শব্দ বলে। নিচের কোনটি তৎসম উপসর্গ নয়? দ্বারা। এ দ্বারা কি কোনো উপসর্গ? এটা তো একটা বিভক্তি। আচ্ছা, কোন বিভক্তি বলো তো? তোমরা যারা ক্লাসে আছো, দেখি পড়াশোনা কতটুকু করছো। কোন বিভক্তি? দ্বারা। দ্বারা দিয়ে কর্তৃক, কোন বিভক্তি বলো? ঠিক আছে, 70 নম্বর প্রশ্ন আমরা দেখি, কোন গুচ্ছটি তৎসম উপসর্গ নয়? তৎসম উপসর্গ নয় এটি। আচ্ছা, দেখো তৎসম উপসর্গ কি কি আছে? তৎসম উপসর্গ কয়টা? 20টা। বাংলা উপসর্গ কয়টা? 21টা। ফার্সি কয়টা? 10টা। আরবি কয়টা? 6টা। এগুলো পরীক্ষার প্রশ্ন আসবে। তৎসম উপসর্গ আছে প্র, পরা, অপ, সম, নি। এর একটাও তো 20টা আছে, এর একটাও এই জায়গায় আমরা পাই না, সুতরাং তৎসম উপসর্গ নয় হইল 3 নম্বর, 3 নম্বরটা। এরপরে যাই, সুলভ ও সুশীতল শব্দ দুটিতে সু উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি ঠিক? সুলভ, সুলভ মানে কি বলতো? যেটা সহজে লাভ করা যায়, তাই না? তাহলে সু উপসর্গটা এই জায়গায় সহজ অর্থে ব্যবহৃত হয়েছে। উপসর্গটা কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সহজ। সুশীতল মানে কি? অনেক বেশি উত্তম শীতল বা আতিশয্য, আমরা উত্তম অর্থে যদি ধরি, উত্তম অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে এই জায়গায় সু একটা অর্থে ব্যবহৃত হয়েছে, এই জায়গায় সু আরেকটা অর্থে ব্যবহৃত হয়েছে। তাহলে সঠিক উত্তর কোনটা? দুটি শব্দ উপসর্গটির অর্থ দুই রকম। ওকে, তারপরে আমরা যাই, অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়? অপমান শব্দের অপ উপসর্গটি বিপরীত অর্থে ব্যবহৃত হয়। মান মানে কি? সম্মান, এরকমই তো বোঝায়, তাই তো? আর অপমান মানে কি? অসম্মান। তাহলে একটা অর্থ ছিল সম্পূর্ণ বিপরীত, আরেকটা অর্থ সৃষ্টি হয়ে গেছে অসৃষ্টি হয়ে।
উপসর্গজাত শব্দ কোনটি? উপসর্গজাত শব্দ হইল অপিচ। অপিচ, অপিচ মানে কি কে বলতে পারবা? যে বলতে পারবা তাকে একটা লাল সালাম দেওয়া হবে। তোমরা অধিকন্তু কিংবা যদিও এরকম শব্দ শুনছো কখনো, বা তবুও? ঠিক আছে, ওকে ফাইন। দেখো তারপরে যাই, অনুসন্ধান শব্দ উপসর্গ কয়টি? আমরা যদি এটাকে ভাঙি, অনুসন্ধানে, সন্ধানে আমরা জানি সমযুক্ত ধান, তাই তো? তাহলে কয়টা উপসর্গ আমরা পাইলাম এই জায়গায়? একটা, দুইটা, সঠিক উত্তর 2। ওকে, তারপরে দেখো, কারসাজি শব্দে কোন ভাষার উপসর্গ রয়েছে? কারসাজি উপসর্গ কোনটা? কার, কার কোন ধরনের উপসর্গ? ফার্সি উপসর্গ। ফার্সি উপসর্গ কয়টা? 10টা। যেমন আছে আরেকটা নিম, একটা আছে নিম। নিম সাধারণত অর্ধেক অর্থে বুঝায়, অর্ধেক অর্থে ব্যবহৃত হয় ফার্সি। আচ্ছা, তারপরে আমরা যাই, যোগরূঢ় শব্দ কোনটি? যোগরূঢ় শব্দটা কি? পরীক্ষায় আসে কিনা কখনো? আসে। যোগরূঢ় জিনিসটা কি? কিছু শব্দ আছে যেগুলো উৎপত্তিগত অর্থ পরবর্তীতে ব্যবহারিক অর্থে পরিবর্তন হয়ে যায়। যেমন ধরো আমি বললাম একটা শব্দ, ধরো আমি বলছি যে এটা দিয়ে ধরো বুঝলাম, বলি শাখা মৃগ। শাখা মৃগ, শাখা মানে কি বলতো? গাছের শাখা। আর মৃগ মানে কি? মৃগ মানে হলো পশু বা প্রাণী। এখন গাছের শাখায় কি কত ধরনের প্রাণী থাকে? এই যে তোমার বিভিন্ন পতঙ্গ থাকে, কীট পতঙ্গ, বিচ্ছা, তারপরে বানর থাকে, পাখি থাকে, গাছের ডালে ঘুরে, অনেক ধরনের ঘুরে। কিন্তু এই শাখামৃগ দ্বারা কেবল বানরকে বোঝানো হয়। কাকে বোঝানো হয়? বানরকে। আরেকটা ধরে আমি বললাম সরোজ। সরোজ, এই সরোজ শব্দটায় সরোবরে জন্মে যা, সরোবরে যেটা জন্মে, সরোবর মানে কি? জলাশয়। সরোজ মানে হলো সরোবরে যেই জিনিসটা জন্মে। এখন সরোবর মানে কি? জলাশয়। তাহলে আমরা বলতে পারি জলাশয়ে যে জিনিসটা জন্মে। জলাশয়ে কি কি জন্মে? মাছ জন্মায়, শৈবাল জন্মায়, ছত্রাক জন্মায়, ব্যাকটেরিয়া জন্মায়, জীবাণু জন্মায়, অনেক কিছু। কিন্তু সরোজ বলতে আমরা কেবল কাকে চিনি? পদ্ম ফুলকে। পদ্ম ফুলকে যেহেতু কেবল চিন্তাছি, পদ্ম ফুল, আর এখানে শাখামৃগ দ্বারা কেবল বানর বুঝতেছি, তাহলে এই শব্দগুলোর উৎপত্তিগত অর্থ ছিল অনেকগুলো, কিন্তু এখন ব্যবহারিক অর্থ হয়ে গেছে কেবল কোনটা? একটা। অর্থাৎ একটা শব্দের উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ যখন পরিবর্তন হয়ে যায়, সেটাকে হয় রূঢ় শব্দ বলবে, না হলে কোন শব্দ? যোগ রূঢ়। এখন রূঢ় আর যোগ রূঢ় তফাৎ কি? যোগ রূঢ় শব্দটা সমাস সাধিত হয়। শাখা মৃগ কোন সমাস? বহুব্রীহি সমাস, তাই না? তাহলে এই যে শব্দগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে, এগুলোকে সাধারণত যোগ্র শব্দ বলা হয় যদি সেটা সমাস সাধিত হয়। আর রূঢ় শব্দ কোনটা? যদি সেটা প্রকৃতি প্রত্যয়, উপসর্গ কিংবা সন্ধিজাত হয়। যেমন আমি যদি বলি গবেষণা, এটা কি একটা কি শব্দ? রূঢ় শব্দ। কারণ এখানে কি হয়েছে? গো যুক্ত এসো না, একটা সন্ধি নিষ্পন্ন শব্দ। গবেষণা দিয়ে বোঝায় কি? গরু খোঁজা। কিন্তু বর্তমানে গবেষণা দিয়ে কি অর্থ দেয়? ওই যে উচ্চতর বিশ্লেষণ বা বিশেষভাবে বিশ্লেষণ, সেটা, তাই না? ওকে ফাইন। তারপরে যে নিচের কোনটি যৌগিক শব্দ? মিতালি, মিতালি একটি যৌগিক শব্দ। সরোজ আমরা মাত্রই বের করলাম যোগ্র শব্দ। প্রবীণ জেঠামি হইল রূঢ় শব্দ। পদ্মাকর, পদ্মাকর, পদ্মাকর শব্দ উচ্চারণ কি? এইটাই পদ্মাকর। আমরা জানি পদ্ম, এটার উচ্চারণ কি? পদ্ম না পদ্ম? পদ্ম। আমরা জানি জফলা থাকলে শব্দের সাথে এর পূর্ববর্তী অধ্বনিটা ও হয়ে যায়, তাহলে এটার উচ্চারণ কি হবে? পদ্ম। আর যেহেতু এখানে জফলা নেই, ম ফলা আছে, এটা অর মতো উচ্চারণ হবে পদ্মাকর। ওকে, তারপরে আমরা যাই বিহ্বলতা। একদম সহজ উচ্চারণ আসছে বিহ্বলতা। হ এবং বয়ের যে উচ্চারণের নিয়ম, আশা করি তোমরা সবাই পারো। আমরা সেখানে যাচ্ছি না, ওটা আরেকটা টপিক, উচ্চারণের নিয়মে চলে যেতে হবে। বিহ্বলতা। আচ্ছা, আমরা জানি রস্বইকার থাকলে হ এবং ভয়ের ওই জায়গাটায় রসও চলে আসে, তাই না? এগুলো আমরা সবাই জানি। আবার রস থাকলে সেটা ও হয়ে যায়, যেমন গ ভর আছে। ওকে ফাইন। তারপরে যাই সুপ্রভাত। পয়র ফলা থাকলে ওই উচ্চারণে দিত হয়ে যায়, তাহলে শুদ্ধ হলো কি? সুপ্রভাত। যেমন আছে দেশপ্রেম।
এটা কি হবে? দেশপ্রেম। একটা পয় কি ওইখানে হসন্ত আগে চলে আসবে, দেশপ্রেম, এগুলো একটু খেয়াল করতে হবে। তারপরে অভিপ্রেত, এগুলো একটু খেয়াল করতে হবে। ওকে ফাইন। তারপরে যাই, ওকে, এরপরে যদি আমরা যাই, এ বর্ণের বিবৃত উচ্চারণ কোনটি? এ বর্ণের বিবৃত উচ্চারণ আমরা যদি উচ্চারণ করি একটি, এবার, এবং, এবং, আর এটার উচ্চারণ কি? একটা। এখানে আমরা যখন একটা উচ্চারণ করি তখন আমরা মূলত উচ্চারণ করতেছি কি? আমরা তখন মূলত উচ্চারণ করতেছি একটা, এরকম একটা, এরকম উচ্চারণ করতেছি। এটাকে আমাদের কি বলা হয়? বিবৃত উচ্চারণ। আর যদি আমরা একটি, এবং, এবং এক বলি, একটি বলি, এগুলোতে উচ্চারণ করছি কিন্তু সংবৃত উচ্চারণ। 82 নম্বর প্রশ্ন আমরা দেখি, অভিনব শব্দের উচ্চারণ কোনটি? অভিনব শব্দের উচ্চারণ হলো অভিনব, অভিনব, এটা। ওকে, তারপরে যাই, কেন এখানে অ হয়েছে এগুলো তোমরা সবাই জানো তো, তবু একবার জাস্ট রিভাইজ দিচ্ছি। এইখানে অভিনব অ উচ্চারণটা হয়েছে মূলত, তোমরা জানো যে অ ধ্বনির পরে যদি রসই, দীর্ঘই, রসৌ এগুলো থাকে, তখন আমরা সেটাকে কি কি করি? রসটা, রস অটা, স্বর অটা কি হয়ে যায়? ও হয়ে যায়। যেমন নদী না নদী, নদী উচ্চারণ হয়। কেন নদী উচ্চারণ হচ্ছে? দয়ের সাথে দীর্ঘইকার আছে, নয়ের সাথে অ আছে, এবং অ এর পরে রসই বা দীর্ঘইকার থাকার কারণে অটা হয়ে যাচ্ছে ও। ওকে, তারপরে যায় 12টা বাজার সাথে সাথে ছুটির ঘন্টা আপনা আপনি বেজে উঠলো। এখানে আপনা আপনি বলতে কাকে নির্দেশ করা হচ্ছে? ছুটির ঘন্টাকে নির্দেশ করা হচ্ছে না। আপনা আপনি বলতে ছুটির ঘন্টাকে নির্দেশ, সে নিজে বেজে উঠছে একা একা। কে বেজে উঠছে? ছুটির ঘন্টা। তাহলে আপনা আপনি কি হয়ে যায়? একটি সর্বনাম। কোন সর্বনাম? আত্মবাচক সর্বনাম। সর্বনাম কয় প্রকার? 10 প্রকার। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে, খেয়াল রাখতে হবে। তারপরে আমরা যদি দেখি, জননী আদেশ করো সেবককে, এখানে সেবক শব্দ দ্বারা কি প্রকাশ পেয়েছে? বিনয়, বিনয়ের সাথে বলছে জননী আদেশ করো সেবককে। তব দুঃখ মম মাঝে বিরাজে, তোমার দুঃখ আমার মাঝে বিরাজ করে। এইখানে তব এবং মম সর্বনাম, তব মানে তোমার, মম মানে আমার। এই যে আসুন, তারপর কি খবর, কি খবর, এখানে খবর শব্দটি বিশেষায়িত করতেছে। এটা যদি কোনো শব্দকে বিশেষায়িত করে ক দীর্ঘইকার, সেটা কি হয়ে যাবে? বিশেষণ, তাই তো। আর যদি বিশেষায়িত না করে, সেটা কি হয়ে যাবে? সর্বনাম। যেমন আমি যদি বলি তোমরা কি খেয়েছো, আমি যদি বলি ভাত খাইছি, ডাল খাইছি, এগুলো কি হয়ে যাবে? সর্বনাম। আর ক রস্বইকার যখন থাকবে, ক রস্বইকার থাকলে সেটা সবসময় কি হবে? অব্যয়। এটা কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে। ক রস্বইকার সবসময় অব্যয়, এবং ক দীর্ঘইকার সবসময় বিশেষণ বা সর্বনাম। এর পরের প্রশ্ন আমরা যাই, অধিকন্তু কোন ধরনের অব্যয়? অধিকন্তু একটা সংযোজক অব্যয়। অধিকন্তু অনেক সময় এবং অর্থেও ব্যবহার করা হয়। যেমন আমি যদি বলি যে এখানে ধরো কমেন্ট করতে, সর্বশেষ কমেন্ট করছে সাবরিনা আক্তার, আমি ধরো বললাম সাবরিনা গরিব, অধিকন্তু বা তবুও, এবং যেটাই হোক না কেন মেধাবী। এই যে সংযোজক অব্যয় হিসেবে এখানে ব্যবহার হয়েছে, দুইটা অর্থের, দুইটা বাক্যের অর্থের মধ্যে সংযোজন ঘটাইছে। ওকে ফাইন। তারপরে যদি আমরা দেখি, উত্তম অর্থে সুউপসর্গের ব্যবহার কোনটি? উত্তম অর্থে সুউপসর্গের ব্যবহার হয়েছে কোন জায়গাটায়? সুনিপুণে, সুলভে সহজ অর্থ, সুনীলে অতিশয় অর্থে, সুনাম বানানটাই ভুল দেওয়া আছে। সুকঠিন শব্দে সুউপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? একটু দাঁড়াও। ওকে দেখো, বলছে সুকঠিন শব্দে সুউপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? সুকঠিন শব্দে সু ব্যবহৃত হয়েছে আতিশয্য অর্থ, মানে অনেক বেশি কঠিন, অনেক বেশি অর্থ সাধারণত আতিশয্য বা অতিশয় অর্থে ব্যবহার, অতিশয় বলা হয়। সুনাম শব্দের সু কোন উপসর্গ? সুনাম শব্দের সু একটি বাংলা উপসর্গ। আমরা জানি আশুবিনী, 4টা শব্দ রয়েছে না? আশুবিনি, 4টা শব্দ যেগুলো বাংলা উপসর্গ
এবং তৎসম উপসর্গ উভয় জায়গায় পাওয়া যায়। এখন কখন বুঝবা কোনটা বাংলা হইছে কোনটা সংস্কৃত হইছে? এখানে তো সুনাম সংস্কৃত হইতে পারতো, অপশন তো আছে। খেয়াল করতে হবে, যদি পরবর্তী শব্দটা বাংলা হয় তাহলে সেটা কি হবে? বাংলা উপসর্গ হয়ে যাবে। যদি পরবর্তী শব্দটা সংস্কৃত হয় সেটা সংস্কৃত হয়ে যাবে। আচ্ছা, সরব শব্দের স উপসর্গ কি অর্থে প্রকাশ করে? সরব শব্দের স উপসর্গ সঙ্গে প্রকাশ করে। সরব মানে কি বলতো? রব মানে ধ্বনি, তাহলে কি সরব মানে কি? রবের সঙ্গে। এটা কিন্তু ঈশ্বর অর্থ না আবার বোকারা। রবের সঙ্গে। স তো সবসময় সাথে অর্থ দেয়, তা তোমরা সবাই জানো। আর স এর নিচে ব, এটা সবসময় নিজ অর্থ দেয়। এগুলো তো বেসিক, একদম সবাই জানো, তাই না? রবের সাথে, তাহলে সঙ্গে অর্থ দিয়েছে। তারপরে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, বলছে ভূমিকম্প শব্দের উচ্চারণ কি? ভূমিকম্প শব্দের উচ্চারণ একদমই সহজ, সবার শেষেরটা ভূমিকম্প। এখানে হসন্ত থাকায় শেষেরটা উত্তর হয়েছে, এখানে হসন্ত নাই, তাই এটা ভুল। ভূমিকম্প। আচ্ছা, এরপরে আমরা যাই বাংলা ভাষায় অক্ষর কি? বাংলা ভাষায় অক্ষর হচ্ছে শব্দ উচ্চারণের অংশ। ক্ষুদ্রতম অংশ, ক্ষুদ্রতম নাই, কিন্তু সঠিক উত্তরই দেওয়া আছে, শব্দ উচ্চারণের অংশ। আচ্ছা, সনদ। সনদ শব্দের উচ্চারণ কি? সনদ শব্দ উচ্চারণ আমরা অনেকে সনদ বলে থাকি, এটা একটু খেয়াল করতে হবে। আমরা ম্যাক্সিমাম সনদ বলি, জুলাই সনদ এইভাবে বলি, বা মুক্তি সনদ এইভাবে বলি, কিন্তু এটা কিন্তু উচ্চারণ সনদ, তালব্যস্য দিয়ে হবে সনদ। গণভোট শব্দটির উচ্চারণ সবার শেষেরটা গণভোট। 96 নম্বর প্রশ্ন, চর্চা শব্দের উচ্চারণ কি? চর্চা, এটাও গুরুত্বপূর্ণ। আবার এই জায়গাটা চোরজাপদ, এটার উচ্চারণ কিন্তু আবার চোরজাপদ। চোরজাপদ, এটা একটু খেয়াল করতে হবে। ঠিক আছে, তারপরে দেখো 97 প্রশ্ন, শুদ্ধ শব্দের উচ্চারণ কোনটি? শুদ্ধ শব্দের উচ্চারণ হইল এটা শুদ্ধ। 98 নম্বর প্রশ্ন, আবিধানিকভাবে সাজানো শব্দত্রয় আমরা একটু দেখি আবিধানিকভাবে কোথায় সাজানো আছে। দেখো এখানে বলছে নির্বাচন, নির্বাপক, নির্ধারণ, গণতন্ত্র, গণভোট, গণজোট, আসন্ন, আসন, আসত্তি, দুর্নাম, দুর্নিবার, দুর্নীতি। এখন এখানে একটু দেখি আমরা, যে বলছে দুর্নাম, এখানে দুর্নিবার হইতো দুর্নিবার, দুর্নীতি। র আছে, র আছে, র আছে, এখানে দ আছে, এখানে ন, দন্ত ন, এখানেও দন্ত ন, এখানেও দন্ত ন, এতটুকু ঠিক আছে। পরে আছে আকার, এখানে রসইকার, এখানে দীর্ঘইকার। এখন বলো আকার আগে না রসইকার না দীর্ঘইকার আগে? অবশ্যই আকার আগে, রসইকার আগে, দীর্ঘইকার পরে, এতটুকু ঠিক আছে। ম, ব, এখানে আছে ত। এখন প, ফ, ব, তারপরে ম, তাই না? প, ফ, ব, ম। ওকে, তাহলে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে, এতটুকু। আমরা এই জায়গায় যদি দেখি আসন্ন, আসন, আসত্তি, সরা আছে, দন্তস আছে, দন্তস আছে, দন্তস আছে। ন আগে না ত আগে? এখানে কিন্তু তটা আগে হবে, আসত্তিটা আগে হবে, তাহলে এখানে কিন্তু আবিধানিক ক্রম সাজানো নেই। গণতন্ত্র, গণতন্ত্র, গণভোট, গণজোট, এই গণটুকু ঠিক আছে, আমাদের দেখতে হবে তন্ত্র, ভোট আর জোটের জায়গাটায়। তাহলে এখানে তন্ত্র ত আছে, এখানে ব আছে, এখানে বর্গীয় জ আছে, অভিধানে কোনটা আসে? বর্গীয় জ, তাহলে এটাও ভুল আছে। নির্বাচন, নির্বাপক, নির্ধারণ, নির্বাটুকু এতটুকু ঠিক আছে, নির্ধারণ এখন বলো তথ ধ আগে না প, ফ, ব আগে? অবশ্যই তথ ধ আগে, এইটাও ভুল আছে। সঠিক উত্তর তাহলে কোনটা? সবার শেষে ওটা দুর্নাম। ওকে, তারপরে আমরা যাই। তারপরে দেখো বলতেছে যে নিম্নের কোন গুচ্ছের শব্দগুলো বর্ণানুক্রমিক ভাবে সাজানো হয়েছে? এইখানে আমরা দেখতে পারবো যে আমরা যদি সবার প্রথমে দেখি নিম্নোক্ত নিদর্শন, নিরাসক্ত, নিরাময়, নিষ্ক্রিয়, নিসর্গ, অনেকগুলো শব্দ দেয়। আহা, আমরা যদি আস্তে আস্তে দেখি, একটু জাস্ট রিল্যাক্সে। নিম্নোক্ত, ম আছে, নয়ের পরে রসইকার সবগুলোর সাথে আমরা পরের শব্দে চলে যাই। ম আছে, এখানে দ আছে, ত, থ, দ, প, ফ, ব, ম। ওকে, ঠিক আছে। তারপরে র আছে, র পরেই হয়। নিরাময়, নিষ্ক্রিয়, মূর্ধন্য স আছে, মূর্ধন্য স পরেই হয়। ওকে, তারপরে দন্ত স, এই জায়গাটায় ভুল আছে। না, দন্ত স ঠিক আছে, দন্ত স পর ই হয়। আচ্ছা, ওকে ফাইন। নিদর্শন, আমরা অন্য নিচ থেকে শুরু করি যারা আরো সহজে হয়। নিদর্শন, নিরাসক্ত, নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত। আচ্ছা, নিরাময়, নিষ্ক্রিয়, নিসর্গ, নিম্নোক্ত, নিদর্শন, নিরাসক্ত, নিরাময়, এই জায়গাটা আমরা যদি দেখি এটা ভুল। এটা ভুল কারণ এই যে মটা পরে হবে, মটা আগে চলে আসবে। আমরা ভুলগুলো আগে বাদ দেই, তাহলে সঠিকটা চলে আসবে। নিদর্শন, নিরাসক্ত,
আচ্ছা, এতটুকু যদি দেখি, ঠিক আছে। তারপরে এইটা তো পরে হওয়ার কথা ছিল, এটাও ভুল। নিম্নোক্ত নিদর্শন নিরাসক্ত, নিম্নোক্ত এই জায়গাটাও ভুল আছে, সঠিক উত্তর এইটা। ওকে, ফাইন। তারপরে আমরা যাই 100 নম্বর প্রশ্ন। নিখুঁত শব্দের নি উপসর্গটি কোন প্রকারের? নিখুঁত শব্দের নি উপসর্গটি একটি তৎসম উপসর্গ। দুঃখিত, খাঁটি বাংলা উপসর্গ। ওকে, এই ছিল আমাদের 100টি প্রশ্ন সমাধান। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যেহেতু আর বেশি দিন নাই তোমাদের পরীক্ষার, সামনেই পরীক্ষা, সম্ভবত 13 ডিসেম্বরই পরীক্ষা যদি ভুল না করে থাকি। পরীক্ষার প্রস্তুতি ভালো করে নাও, শেষ সময়ে সব টপিক না পড়ে গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়ো। বিশেষ করে এই টপিকগুলো পড়লেই পরীক্ষায় কমন পড়ে যাওয়ার কথা। আমি যদি বলে থাকি যে, যেমন ধরো তোমাদের জন্য উচ্চারণ খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য বানান খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য উপসর্গ খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য সমাস খুবই গুরুত্বপূর্ণ, তারপর তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হইল শব্দ, শব্দের এই জায়গাটায় শব্দের উৎস, এটা গুরুত্বপূর্ণ। তারপরে তোমাদের জন্য ধ্বনি পরিবর্তন থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়, যেটা ধ্বনি বর্ণ অক্ষর লিখে দিলাম, এবং আবিধানিক ক্রম, আবিধানিক ক্রম। আরেকটা আমি বলি যে ধ্বনি পরিবর্তন, ধ্বনি পরিবর্তন। এরকম 7-8টা টপিক রয়েছে যেগুলো পড়লে আমার মনে হয় ব্যাকরণ অ্যাটলিস্ট ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ব্যাকরণে আর কোনো সমস্যা থাকবে না। এগুলো থেকে পরীক্ষায় ঘুরে ফিরে প্রশ্ন আসতে দেখা যায়। ও, আরেকটা হলো পদ প্রকরণ। পদ পদ প্রকরণ, ওই যে বিশেষ্য বিশেষণ সর্বনাম কোনটা জিজ্ঞেস করে, যে এই জায়গাগুলো একটু খেয়াল করে বারবার পড়বে, ইনশাল্লাহ তোমাদের কমন আসবে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে, যদি বেঁচে থাকি যে কোনো ক্লাসে দেখা হয়ে যেতে পারে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত।